আসেন, হিসাব বিজ্ঞান কি? উত্তর, হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞান কি? তথ্য ব্যবস্থা। একটি হিসাব তথ্য বিজ্ঞান কি? ব্যবস্থা। একটি তথ্য ব্যবস্থা, যা একটি প্রতিষ্ঠানের আর্থিক ঘটনাসমূহ শনাক্ত করে, লিপিবদ্ধ করে এবং আগ্রহী ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করে। হিসাব বিজ্ঞানের তিনটা কাজ: লেনদেন শনাক্ত করা, আর্থিক ঘটনা মানে লেনদেন, লেনদেন শনাক্ত করা, লেনদেন লিপিবদ্ধ করা এবং আগ্রহী ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করা। হিসাব বিজ্ঞানের কাজ কয়টা? তিনটা। 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 তাহলে হিসাব বিজ্ঞান কি করে? হিসাব বিজ্ঞান হচ্ছে তথ্য সরবরাহ করে। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য বলা হয় তথ্য সরবরাহ। আর হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কয়টি? উত্তর দুইটি। কি কি? লেনদেন শনাক্ত করা এবং লেনদেন লিপিবদ্ধ করা। এখন এই সংজ্ঞা থেকে আমরা একটা প্রক্রিয়া বানাবো। সংজ্ঞা থেকে আমরা এখন একটু হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার দিকে যাই। এটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাকাউন্টিং প্রসেস বা প্রসেস অফ অ্যাকাউন্টিং। হিসাব বিজ্ঞান প্রক্রিয়া। এখানে তিনটা কাজ, এক দুই তিন, এই তিনটাকে আমরা ধাপে ধাপে সাজাবো। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ তিনটি। কয়টি? তিনটি। প্রথমে হচ্ছে লেনদেন শনাক্তকরণ বা লেনদেন চিহ্নিতকরণ বা লেনদেন নির্বাচন। ইংরেজিতে বলতে পারেন আইডেন্টিফিকেশন অথবা সিলেকশন। এটা প্রথম ধাপ, লেনদেন শনাক্তকরণ। দুই নম্বর হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ। আর এই লিপিবদ্ধকরণকে বলা হয় হিসাব রক্ষণ। লেনদেন লিপিবদ্ধকরণকে কি বলা হয়? হিসাব রক্ষণ। হিসাব রক্ষণ। তিন নম্বর কাজ হচ্ছে তথ্য সরবরাহ। এটার ইংরেজিতে আমরা দেখছিলাম যে কমিউনিকেটিং। অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা দ্যাট, যা আইডেন্টিফাই শনাক্ত করে, তারপরে প্রথম ধাপ রেকর্ডস লিপিবদ্ধ করে, এন্ড কমিউনিকেটস। কমিউনিকেট শব্দের নর্মাল বাংলা অর্থ হচ্ছে যোগাযোগ, আর এখানে বোঝাচ্ছে তথ্য সরবরাহ। পরীক্ষার তথ্য সরবরাহের পরিবর্তে যোগাযোগ দিতে পারে অথবা আর্থিক বিবরণী। দেখো, হিসাব বিজ্ঞানের তিনটা ধাপ: এক, লেনদেন শনাক্তকরণ; দুই, লেনদেন লিপিবদ্ধকরণ; তিন, তথ্য সরবরাহ। একটা ধাপ, তিনটা। তিনটা। এবার আসো, তিনটা। এখান থেকে আমরা কিছু এমসিকিউ বের করি। এই দুইটাকে বলা হয় হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। তবে একটা অ্যান্সার জানতে চাইলে যদি দেখেন যে একটা অ্যান্সার দেওয়ার সুযোগ আছে, অ্যান্সারটা হবে লেনদেন লিপিবদ্ধকরণ। লিপিবদ্ধ করতে গেলে আমরা শনাক্ত করব। আর এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য তথ্য সরবরাহ। তো বুঝছি, প্রাথমিক উদ্দেশ্য কয়টা? দুইটা। দুইটা। প্রধান উদ্দেশ্য কয়টা? একটা। 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 এখন লেনদেন শনাক্ত করতে বোঝাচ্ছে প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে কারা আর্থিক ঘটনা বা লেনদেন। এটাকে আমরা লেনদেন শনাক্তকরণ বলতেছি। এখন লেনদেনটা আপনি শনাক্ত করলেন, এবার কি করবেন? আপনি লিপিবদ্ধ করবেন। হিসাব বিজ্ঞান আমরা লিপিবদ্ধ করতে গেলে কিছু নিয়ম আছে। নিয়মগুলো কি, ধাপগুলা কি? হিসাব বিজ্ঞান আমরা লেনদেন লিপিবদ্ধ করতে গেলে প্রথমেই ওই লেনদেনটাকে অ্যানালাইসিস করতে হবে। কি অ্যানালাইসিস করবেন? ডেবিট ক্রেডিট অ্যানালাইসিস করবেন। এটাকে আমরা বলি লেনদেন বিশ্লেষণ অথবা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ। তাহলে প্রথম ধাপ কি করা? লিপিবদ্ধ করতে গেলে প্রথম ধাপ কি? লেনদেন বিশ্লেষণ করতে। বিশ্লেষণ। প্রথমে বিশ্লেষণ। আমরা লেনদেনটা বিশ্লেষণ করব, তারপর আমরা এটাকে জাবেদায় লিপিবদ্ধ করব। জাবেদাভুক্তকরণ, যাকে আমরা ব্যাখ্যাকরণও বলি। তিন নম্বরে হচ্ছে জাবেদা থেকে এবার আমরা কি করব? খতিয়ানে স্থানান্তর করব। খতিয়ান অথবা শ্রেণী বিন্যাসকরণ। খতিয়ান অথবা কি? শ্রেণীবিন্যাসকরণ। খতিয়ান অথবা শ্রেণী বিন্যাসকরণ। খতিয়ান অথবা কি? শ্রেণীবিন্যাস করুন। শ্রেণী শ্রেণীবিন্যাস বিন্যাস। করা। একটু বুঝছি।
জি তাহলে স্যার। লিপিবদ্ধের ধাপ কয়টি? 3টি। 3টি। 1 নম্বর লেনদেন লেনদেন বিশ্লেষণ। বিশ্লেষণ, 2 নম্বর জাবেদাভুক্তকরণ। জাবেদা, 3 নম্বর খতিয়ান। খতিয়ান। আচ্ছা, তাহলে পরেরটা কি? রেওয়া মিল হওয়ার কথা না? দেখেন, রেওয়া জি মিল কি স্যার। লিপিবদ্ধের মধ্যে থাকে? উত্তর হচ্ছে না। লিপিবদ্ধ মানে আপনি কাকে লিপিবদ্ধ করবেন, কাকে লিখবেন। হিসাব বিজ্ঞান আমরা শুধু 2টা বইতে লিখতে পারি, একটা জাবেদা একটা খতিয়ান, আর কোথাও হিসাব বিজ্ঞানে লেখা যায় না। তাহলে রেওয়া মিল কি? রেওয়া মিল হচ্ছে এখানে আমি যা লিখলাম সেটার গাণিতিক সূত্রটা যাচাই। তো এটা লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার অংশ নয়, কারণ রেওয়া মিলে কিছু লেখা যায় না। রেওয়া মিলে আমরা অ্যান্সার গুলা দিয়ে গাণিতিক সূত্রটা যাচাই করি। তাহলে মনে রাখবেন, আমরা কখনো রেওয়া মিলে লেনদেন লিখতে পারি না। মনে রাখবে, আর রিয়া মিলে কথাটা আরেকবার বলবেন? রেওয়া মিলে আমরা কখনো লেনদেন লিখতে পারি না। আমরা কি করি? রেওয়া মিলের মাধ্যমে গাণিতিক শুদ্ধতা যাচাই করি। খতিয়ানে যা লিখছি সেটা ঠিক আছে কিনা এটা যাচাই করি আমরা রেওয়া মিলের মাধ্যমে। তো রেওয়া মিল কিন্তু লিপিবদ্ধকরণের অংশ নয়। লিপিবদ্ধ করা যায়। দেখেন, হিসাব বিজ্ঞানে খাতা আছে 2টা যেখানে আপনি লিখতে পারবেন, একটা রাফ খাতা, একটা নোট খাতা। হিসাব বিজ্ঞানের ভাষায় রাফ খাতাটাই জাবেদা, হিসাব বিজ্ঞানের ভাষায় নোট খাতাটাই হচ্ছে খতিয়ান। ক্লিয়ার? জি স্যার। জি। আর কোন খাতা হিসাব বিজ্ঞানে এক্সিস্ট করে না, আর কোন খাতা হিসাব বিজ্ঞানে লেনদেন লেখা যায় না। এখন আসেন, তাহলে এখানে যেহেতু রেওয়া মিল নেই, রেওয়া মিলটা কই? রেওয়া মিল আসলে কার অংশ? তথ্য সরবরাহ। তথ্য সরবরাহের অংশ। কার অংশ? তথ্য সরবরাহ। পারা যাবে? রেওয়া মিলের একটা জি স্যার। প্রধান উদ্দেশ্য আছে। রেওয়া মিল কি করে? রেওয়া মিল আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করে। এই জন্য রেওয়া মিল আসলে আর্থিক বিবরণীর সাথে কিছুটা রিলেটেড। সে আর্থিক বিবরণীকে সাহায্য করে। এই জন্য রেওয়া মিল এখানে কোন ধাপে আছে? উত্তর হচ্ছে এই ধাপ। তাহলে নগদান বই কোথায় আছে? কোন শব্দের সাথে বই থাকলে মনে রাখবেন এটা জাবেদা। কোন শব্দের সাথে বই থাকলে এটা জাবেদা। 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 তাহলে জাবেদা কোথায় থাকে? লিপিবদ্ধকরণ। লিপিবদ্ধকরণে। অমিত নাথ মাইক্রোফোন অফ করে দেন। অমিত নাথ মাইক্রোফোন অফ করে দেন। ভেরি গুড। ওকে, এবার আসেন নিচে আমরা তাহলে একটু এমসিকিউ লিখি। রেওয়া মিল নিয়ে বিগত বছরে বেশ কিছু ইউনিভার্সিটি প্রশ্ন আছে। রেওয়া মিল মনে রাখবেন এটা লিপিবদ্ধকরণের অংশ নয়। এটা কার অংশ নয়? লিপিবদ্ধকরণে। লিপিবদ্ধকরণের অংশ নয়। শ্রেণীবিন্যাস করা হয় কার মাধ্যমে? খতিয়ানের মাধ্যমে। খতিয়ানের মাধ্যমে। ব্যাখ্যা করা হয় কার মাধ্যমে? জাবেদার মাধ্যমে। জাবেদার জাবেদার মাধ্যমে। জাবেদার মাধ্যমে। মাধ্যমে। আর সংক্ষিপ্ত করা হয় কার মাধ্যমে? রেওয়া মিলের মাধ্যমে। রেওয়া মিলের রেওয়া মিলের মাধ্যমে। মাধ্যমে। রিয়া মিলের মাধ্যমে। এরপর আরেকটা প্রশ্ন আসে, নিচের কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অংশ নয়? আমরা এখানে যা দেখি নাই তাই হিসাব বিজ্ঞানের অংশ, তাই হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অংশ না। একটা কমন অপশন থাকে, ভুলের তদন্ত করা, যাচাইকরণ। আপনারা অনেকে যাচাই মানে গাণিতিক শুদ্ধতা যাচাইকে মনে করেন, সাবধান। যাচাইকরণ হিসাব বিজ্ঞানের অংশ না। শুধু যাচাইকরণ, ইংরেজিতে বলে ভেরিফিকেশন, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অংশ নয়। মনে থাকবে, নয়। আমরা ভুল সংশোধন করি, ভুলের তদন্ত করি না। জি স্যার। বুঝছে? জি স্যার। জি স্যার। প্রথমত যারা চুপ করে আছে তাকে বের করে দিবে একটু পরে, সবাইকে। ক্লাসে থাকতে হলে একটু রেসপন্স করতে হবে, তাহলে বের করে দিব। স্যার স্যার, যদি হচ্ছে আমাদের অপশনের মধ্যে হচ্ছে যাচাইকরণের সাথে পরিবেশনও থাকে, তাহলে কি যাচাইকরণ লাগে? পরিবেশন মানে কমিউনিকেট। তো পরিবেশন, পরিবেশন পরিবেশন মানে বলতে সার্ভ বুঝি করানো। আর্থিক প্রতিবেদন, বুঝছেন? না স্যার। পরিবেশন হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ছিল। এটা ঢাকা ইউনিভার্সিটি সম্ভবত 14-15 বা 15-16 সেশনে ছিল। ক্লিয়ার? স্যার শোনা যায় নাই, আবার একটু বলবেন? পরিবেশন, একজন প্রশ্ন করছে যদি পরিবেশন থাকে তাহলে কি করব। পরিবেশনটা হিসাব বিজ্ঞানের অংশ। পরিবেশন বলতে উপস্থাপনকে বোঝায় বা তথ্য সরবরাহকে বোঝায়। ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার ইয়েস স্যার। এটা তথ্য সরবরাহ পরিবেশন কিভাবে জি হবে? স্যার। জি না, একটু আবার বলবেন? স্যার তথ্য সরবরাহ পরিবেশন কিভাবে হবে? আচ্ছা, আপনার বইয়ের পেজ নাম্বার 55, হিসাব সমীকরণ নতুন ভার্সন, অর্থাৎ এই বইয়ের পেজ নাম্বার 55, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2014-15 সেশন। এটা অনেকবার আসছে।
ওখানে আপনি দেখেন 4টা অপশন আছে। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার একটি ধাপ 9, অপশন নাম্বার 1 নির্বাচন। নির্বাচন মানে শনাক্তকরণকে বোঝায়। নির্বাচন মানে কি? শনাক্তকরণ। শনাক্তকরণ। অপশন নাম্বার 2 লিপিবদ্ধকরণ মানে লেনদেন লিপিবদ্ধ করাকে বোঝায়, অর্থাৎ জাবেদা খতিয়ানকে বোঝায়। অপশন নাম্বার 3 যাচাইকরণ, এটা হিসাব বিজ্ঞানের অংশ না, এটার ইংরেজি। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি 2 ভার্সনের প্রশ্ন হয়, বাংলা এবং ইংরেজি। ব্র্যাকেটে ইংরেজি ভার্সনে লেখা ছিল ভেরিফিকেশন। ভেরিফিকেশন মানে দেওয়া মিল না, সাবধান। ভেরিফিকেশন মানে দেওয়া মিল নয়। ওকে, এরপর আসেন তথ্য পরিবেশন, ইংরেজিতে ছিল কমিউনিকেট। কি ছিল বেঞ্জামিন? কমিউনিকেট ছিল ইংরেজিতে, বাংলায় ছিল তথ্য পরিবেশন। রেফারেন্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের 14-15 সেশন। যদি আমাদের বইতে তো আমরা ইংলিশে দিই না, কারণ ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য। তো তথ্য পরিবেশনের ইংরেজি ছিল কমিউনিকেট। কি ছিল? কমিউনিকেশন। এটা দ্বারা বুঝাই যোগাযোগ বা আর্থিক বিবরণী বা আর্থিক প্রতিবেদন। আমি আপনাকে তথ্য দিব, আপনার কাছে আমি তথ্যটা পরিবেশন করব না। জি স্যার, বুঝছি। ওকে স্যার, যাক তারপরে আসেন পরবর্তী পয়েন্ট। তাহলে আমাদের হিসাব বিজ্ঞান প্রক্রিয়া কমপ্লিট, পারা যাবে? Yes, sir. পারা যাবে। ওকে, আপনারা দেখেন যে পেজে ছিলেন, পেজ নাম্বার 55, 19 নম্বর এমসিকিউ। কি বলছে? নিম্নের কোনটি লিপিবদ্ধকরণের সঠিক ক্রম? অ্যান্সার কি হবে? স্যার কত নম্বর MCQ? পেজ নাম্বার 55, এমসিকিউ নাম্বার 19। স্যার বিশ্লেষণ, জাবেদাকরণ, স্থানান্তরকরণ। রাইট, স্থানান্তর মানে শ্রেণীবিন্যাস বা খতিয়ান। স্থানান্তর মানে শ্রেণীবিন্যাস বা খতিয়ান। ওকে, পরবর্তী পয়েন্টে আসেন। হিসাব বিজ্ঞানের শাখা বা প্রধান শাখা। হিসাব বিজ্ঞানের অনেক শাখা আছে, আমরা প্রধান শাখা নিয়ে মূলত আলোচনা করতেছি। হিসাব বিজ্ঞানের প্রধান শাখা স্যার কয়টি? দুইটি। এক আর্থিক হিসাব বিজ্ঞান, এক আর্থিক হিসাব বিজ্ঞান। আর্থিক হিসাব বিজ্ঞান। স্যার এটার প্রধান উদ্দেশ্য কি? বাহ্যিক ব্যবহারকারীদের, কাদেরকে? বাহ্যিক ব্যবহারকারীদের। বাহ্যিক ব্যবহারকারীদের তথ্য সরবরাহ। স্যার 2 ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। কোন হিসাব বিজ্ঞান? ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, এটা মূলত অভ্যন্তরীণ ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করে। আমরা একটু পরে ব্যবহারকারী গুলো পড়বো। এটা অভ্যন্তরীণ ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করে। ক্লিয়ার? আরে জি স্যার। দুইটি। নাম্বার আর্থিক হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। সেকেন্ড পেপারের 10ম অধ্যায়। আর্থিক হিসাব বিজ্ঞান কাকে তথ্য দেয়? বাহ্যিক ব্যবহারকারীদের। আর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান কাকে তথ্য দেয়? অভ্যন্তরীণ হিসাব ব্যবহারকারীদের। ব্যবহারকারী কি জিনিস আমরা একটু ডিটেইলস একটু পরে আসতেছি। ব্যবহারকারী মানে আমি যাকে তথ্য দিব। আমি 2 ধরনের পক্ষকে তথ্য দিব, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। বাইরের যত ব্যবহারকারী আছে তাদেরকে আমরা তথ্য দিব এই হিসাব বিজ্ঞানের মাধ্যমে। আর আমাদের যারা ইন্টারনাল ইউজার বা অভ্যন্তরীণ ব্যবহারকারী তাদেরকে আমরা তথ্য দিব ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের মাধ্যমে। বা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্যই ওই ইন্টারনাল ইউজারদেরকে তথ্য দেয়া। এখন আসেন আর্থিক হিসাব বিজ্ঞান কোনটা? ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানটা একটু বুঝাই দিবেন? না পারবো না, এখন বুঝাবো না, একটু পরে আসবো, ফিরে আসবো স্যার, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। ফিউচার প্রশ্ন করবেন না, ব্যাক প্রশ্ন করবেন, যেটা ব্যাকে চলে যাবে সেটা। আর্থিক হিসাব বিজ্ঞান তাহলে কোনটা? সিম্পল, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, নগদান বই, আর্থিক বিবরণী, এই যে স্ট্রাকচার গুলো আমরা শুনি, ডেবিট ক্রেডিট, এটাই মূলত আর্থিক হিসাব বিজ্ঞান। আমরা এইচএসসি তে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার যেটা পড়ছি, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের একটা বড় অংশ, তাহলে ফার্স্ট পেপার পুরোটা, সেকেন্ড পেপারের একটা বিশাল অংশ। এই ধরেন 2টা হিসাব বিজ্ঞানের প্রায় 1.5টা অংশই হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান। কোন হিসাব বিজ্ঞান? স্বাভাবিকভাবে আমরা সবাই হিসাব বিজ্ঞান বলতে যা বুঝি সেটা কোন হিসাব বিজ্ঞান?
আর্থিক হিসাব আর্থিক হিসাব বিজ্ঞান, হিসাব তাহলে আমরা বিজ্ঞান, সহজে কোনটাকে চিনি? আর্থিক হিসাব বিজ্ঞান, আর্থিক হিসাব বিজ্ঞান, একটা প্রশ্ন যদি করি, হিসাব বিজ্ঞানের বৃহৎ শাখা কোনটি? আর্থিক আর্থিক হিসাব হিসাব বিজ্ঞান, বিজ্ঞান। আর্থিক হিসাব বিজ্ঞান। পারা যাবে? Yes, জি sir. স্যার। জি স্যার। এবার আসেন, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান মানে হচ্ছে যে হিসাব বিজ্ঞানে কোনো ডেবিট ক্রেডিট, বিথি দেবী মাইক্রোফোন অফ করেন। ওকে, যে হিসাব বিজ্ঞানে আসলে কোনো সুনির্দিষ্ট ছক নাই, এখানে ডেবিট ক্রেডিটের তেমন প্রয়োজন হয় না। আমরা আমাদের যারা ইন্টারনাল ইউজার, সহজ করে যদি বলি, ম্যানেজার আছে আমাদের, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, তারা প্রতিষ্ঠানের অবস্থা বোঝার জন্য, প্রতিষ্ঠানকে বিশ্লেষণ করার জন্য আমরা এক ধরনের হিসাব বিজ্ঞান করি, যাকে আমরা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বলি। তার একটা উদাহরণ হচ্ছে আমাদের সমচ্ছেদ বিন্দুর অঙ্কগুলা। আমরা যে সমচ্ছেদ বিন্দু কিছু অঙ্ক দেখছি, ইভেন উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান আপনি যেটা শোনেন, এটা আসলে আধুনিক হিসাব বিজ্ঞানের, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের একটা অংশ। পারা যাবে? Yes, sir. ওকে, তাহলে এটার আওতাটা স্যার একদম ছোট, আর এখানে সুনির্দিষ্ট ভাবে কোনো ডেবিট ক্রেডিট হয় না, কোনো ছক হয় না। এটার কাজই হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য বিভিন্ন তথ্য রেডি করে দেয়া বা বিভিন্ন তথ্য সরবরাহ করা। এটা এক ধরনের বিশ্লেষণ প্রক্রিয়া, এক ধরনের অ্যানালাইসিস। ক্লিয়ার? জি স্যার। Yes, sir. জি স্যার। আমরা স্যার কারো কারো মতে হিসাব বিজ্ঞানের প্রধান শাখা তিনটি। কয়টি? তিনটি। এর 3 নাম্বারটার নাম হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। 3 নাম্বারটার নাম কি? উৎপাদন হিসাব বিজ্ঞান, উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞান। স্যার, আপনি না হিসাব বলছেন বিজ্ঞান। একটু আগে হিসাব বিজ্ঞানের প্রধান শাখা দুইটি, তো এখন যে আবার তিনটা লিখছেন, যখন দুইটি হবে তখন এটা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের অংশ। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কার অংশ? ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা ব্যবস্থাপনা হিসাব হিসাব বিজ্ঞানের বিজ্ঞান। অংশ, কিন্তু কেউ যদি বলে হিসাব বিজ্ঞানের প্রধান শাখা কয়টি, দুইটি, তিনটি। তিনটি বলে, তখন উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান স্বতন্ত্র একটা হিসাব বিজ্ঞান। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে যখন দুইটি বলবেন তখন উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কার অংশ? ব্যবস্থাপনা ব্যবস্থাপনা হিসাব হিসাব বিজ্ঞান। ব্যবস্থাপনার অংশ, যখন আপনি দুইটি বলবেন তখন উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান একটা আলাদা হিসাব বিজ্ঞান। পারা যাবে? জি স্যার। Yes, জি sir. স্যার। জি আর স্যার। এটার প্রধান উদ্দেশ্য ব্যয় নিয়ন্ত্রণ। এটার প্রধান উদ্দেশ্য কি? ব্যয় নিয়ন্ত্রণ। ব্যয় নিয়ন্ত্রণ, যদি ব্যয় নিয়ন্ত্রণ অপশনটা না থাকে, তাহলে অ্যান্সার হবে ব্যয় নির্ধারণ। ব্যয় নির্ধারণ। তাহলে উৎপাদন বা হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? ব্যয় নিয়ন্ত্রণ ব্যয় অথবা ব্যয় নির্ধারণ, নিয়ন্ত্রণ বা ব্যয় ব্যয় নির্ধারণ। নিয়ন্ত্রণ। প্রধান উদ্দেশ্য কি? ব্যয় নিয়ন্ত্রণ, যদি ব্যয় নিয়ন্ত্রণ না থাকে, যদি ব্যয় ব্যয় নিয়ন্ত্রণ না থাকে, তাহলে নির্ধারণ। অ্যান্সার হবে তাহলে ব্যয় নির্ধারণ হবে। ব্যয় নির্ধারণ। পারা যাবে? জি, জি স্যার। Yes, sir. আর কোনো প্রশ্ন আছে শাখা নিয়ে? নো স্যার। No, sir. ওকে স্যার, একটা doubt ছিল স্যার। বলেন। স্যার অনেকজনে মিলে অ্যান্সার দিচ্ছে তো স্যার, স্যার শুনতে কষ্ট হচ্ছে স্যার, মানে বুঝতে এটা পারতেছি অসুবিধা না, স্যার। আমার কথা শুনলে অ্যান্সার হবে, ওদের অ্যান্সার শুনতে হবে না। ওদের অ্যান্সারটা শুনতে হবে না, আমারটা শুনলে হবে। অ্যান্সার আমারটা আচ্ছা শুনলে স্যার, হবে, মানে আমার কথাগুলো শুনলে হবে। আরেকটা ব্যাপার, আপনাদের যাদের স্ক্রিন চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার, তারা একটা কাজ করবেন, আপনার মোবাইলের স্ক্রিন ডান থেকে বাম দিকে সোয়াইপ করলে অনেকগুলো স্ক্রিন আসবে, যেখানে আমাকে দেখা যাচ্ছে তার উপর ডাবল ক্লিক করলে আমার কথাটা পিন্ড হয়ে যাবে, এটা চেঞ্জ হবে না। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা স্যার, ব্যয় আমরা যখন তৈরি করি তখন আমরা এরকম করি না যে আমরা তো ব্যয়টা নির্ধারণ করি, কিন্তু নিয়ন্ত্রণের কাজটা তো ব্যবস্থাপকদের। তো ওই ক্ষেত্রে আমরা এটার আনসার ব্যয় নিয়ন্ত্রণকে কেন করবো? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যই হচ্ছে আপনি ব্যয়কে কন্ট্রোল করতে চাচ্ছেন, কিন্তু ব্যয় কন্ট্রোল করতে গেলে তাকে ব্যয় জানতে হবে, এই জন্য আপনি ব্যয় নির্ধারণ করেন। হুম। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান শুধু ব্যয় নির্ধারণ করে না, তার প্রধান কাজ ব্যয় নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ করতে গেলে আগে নির্ধারণ করতে হয়। বুঝছি? জি স্যার, বুঝছি স্যার, কিন্তু বলেন। এইটা কি তারা হিসাব রক্ষক, তারা কি হিসাব মানে ব্যয় নিয়ন্ত্রণ করে? বুঝি নেই, আবার বলেন। হিসাব রক্ষক ব্যয় নিয়ন্ত্রণ করবে কেন? হিসাব রক্ষক তো আপনাকে ব্যয়টা বের করে দিবে, এটা তো হিসাব বিজ্ঞান। হিসাব রক্ষক তো শুধু হিসাব রাখে স্যার, হিসাব রক্ষক মানে হিসাব বিজ্ঞান না স্যার। বুঝছি? জি স্যার, এটা ভুল ধারণা। হিসাব বিশ্ব বিজ্ঞান এটা নিয়ন্ত্রণ। বিশাল জিনিস, তার মধ্যে একজন ব্যক্তি বসে বসে লিখবে, উনি হিসাব রক্ষক। হাত লাগাচ্ছেন কেন? হিসাব রক্ষক হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা ছোট্ট মানুষ, যিনি শুধু লেনদেনটা লিখবেন। ক্লিয়ার?
বুঝছি। আমরা এখানে কি বলছি, অ্যানালাইসিস করবে, তো অ্যানালাইসিস করার জন্য কারা করবে, ইন্টারনাল ইউজাররা। ইন্টারনাল ইউজাররা অ্যানালাইসিস করার জন্য তো আপনি অ্যান্সার দিতে হবে। আমরা বলছি এটা কার অংশ? ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। হ্যাঁ, তো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান কারা ইউজ করে? অভ্যন্তরীণ ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? যেমন ম্যানেজার। তো ম্যানেজার যদি হুম। না জানে ব্যয় কতটুকু, সে নিয়ন্ত্রণ করতে পারবে? না স্যার। না না। স্যার। ক্লিয়ার? জি ইয়েস স্যার, স্যার। বুঝছি। জি স্যার, ওকে স্যার। তারপরে আসেন, তাহলে স্যার প্রধান শাখা কমপ্লিট। এছাড়াও আরো কিছু শাখা আছে, এগুলো একটু পড়বেন, কনফিউশন আমি পরে বলে দিব। আমি তাও দুই একটা বলে দিচ্ছি একটু। পাবলিক হিসাব বিজ্ঞান, প্রাইভেট হিসাব বিজ্ঞান, ফরেনসিক হিসাব বিজ্ঞান, এগুলোর মানে কি? মানে হচ্ছে ধরেন আমি আমি একজন হিসাব বিজ্ঞানী। আমি কি করতেছি, একটা অফিস দিয়ে আপনাদের সবার হিসাব বিজ্ঞান রিলেটেড বিভিন্ন পরামর্শ দিচ্ছি আপনাদেরকে, ব্যবসায়িক পরামর্শ, যেমন ট্যাক্স রিলেটেড পরামর্শ। আমি পাবলিকলি কাজ করতেছি, মানে সবাইকে তথ্য দিচ্ছি, নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের আন্ডারে না। এটার নাম পাবলিক হিসাব বিজ্ঞান। আমি পাবলিক হিসাব বিজ্ঞানী, আমি কোনো প্রতিষ্ঠানের আন্ডারে কাজ করতেছি না, আমি এটা ফার্ম খুলে সবাইকে পরামর্শ দিচ্ছি। আর প্রাইভেট হিসাব বিজ্ঞান মানে হচ্ছে আমি একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের আন্ডারে চাকরি করি, সেই প্রতিষ্ঠানকে আমি পরামর্শ দিই। এটা হচ্ছে প্রাইভেট হিসাব বিজ্ঞান। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা স্যার, পাবলিক হিসাব বিজ্ঞানী মানে পাবলিক হিসাব বিজ্ঞান হইতে হলে কি মানে এরকম বিসিএস ক্যাডার আর না এরকম না না টাইপের না কিছু না, হতে বিশেষ হয়? করে না, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট টেক্সট। পাবলিক হিসাব বিজ্ঞানী একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সনদপ্রাপ্ত হিসাব বিজ্ঞানী। বিসিএস ক্যাডার হিসাব বিজ্ঞানী নামে কিছু নেই। ওকে চার্টার্ড স্যার। অ্যাকাউন্টেন্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে চার্টার্ড মানে সনদপ্রাপ্ত। চার্টার্ড মানে কি? প্রাপ্ত। সনদপ্রাপ্ত। সনদপ্রাপ্ত। এখানে অ্যাকাউন্টেন্ট মানে হিসাব রক্ষক না, হিসাব বিজ্ঞানী। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাংলা সনদপ্রাপ্ত হিসাব বিজ্ঞানী। মানে আপনি হিসাব বিজ্ঞান অনেক পারেন, আপনি হিসাব বিজ্ঞানী না। সনদ পাইতে হবে, এই সনদটা আপনাকে দিবে আইসিএবি। কে দিবে? আইসিএবি। আইসিএবি। পারা যাবে? জি স্যার। আর এরপরে আসেন ফরেনসিক হিসাব বিজ্ঞান। দেখেন নামটা শুনলে একটা কেমন জানি ওই চুরিদারি বোঝা যাচ্ছে, মানে মনে হয় যে একটা তদন্ত তদন্ত ভাব আছে। বাবা এটা দিয়ে লেখা যাবে না, প্লিজ, এটা দিয়ে লেখা যাবে না। আমার মতো একটা কলম দিয়ে লিখবা, ধর এটা দিলাম। ওকে স্যার, ফরেনসিক হিসাব বিজ্ঞান মানে হচ্ছে ধরেন অনেক সময় দুর্নীতি হয়, অনেক সময় ধরেন কেউ চুরিদারি করে, চুরি জালিয়াতি দুর্নীতি এই যেগুলা হয়, এগুলা আর্থিক যে চুরি জালিয়াতি গুলা হয় বা দুর্নীতি হয়, এগুলা ধরার জন্য যে হিসাব বিজ্ঞান, তার নামই ফরেনসিক হিসাব বিজ্ঞান। ক্লিয়ার? বুঝিনি স্যার, আবার বলবেন। আবার বলুন আরেকবার তো। বলবেন? আর্থিক আর্থিক চুরি জালিয়াতি অথবা আর্থিক দুর্নীতি ধরার জন্য যে হিসাব বিজ্ঞান, তার নামই ফরেনসিক হিসাব বিজ্ঞান। ক্লিয়ার? জি স্যার। আর্থিক হতে হবে না স্যার? আর্থিক হইতে হবে। আচ্ছা, নর্মাল দুর্নীতি কি আর আমরা, আচ্ছা সব দুর্নীতি মানে কি আর্থিক? না। না। না 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 না, অনেক ধরনের অপরাধ থাকতে পারে। ওই অপরাধের মধ্যে যে অপরাধটা টাকা জড়িত, যে অপরাধটা কি জড়িত, টাকা জড়িত। টাকা জড়িত, অর্থাৎ টাকা পয়সা একটু এদিক সেদিক করছে, হিসাবে একটু গন্ডগোল করছে, এই ধরনের অপরাধ গুলাকে ধরার জন্য যে হিসাব বিজ্ঞান, অর্থাৎ যে হিসাব বিজ্ঞান খুঁজে বের করে ফেলবে আপনি কোথায় চুরি করছেন, সে বুঝে যাবে, ওইটাই হচ্ছে ফরেনসিক হিসাব বিজ্ঞান। এটাও একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, মানে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তারা আপনার হিসাব ধরলেই বুঝে যাবে আপনি কি কি চুরি করছেন, বুঝতে পারছি, বা কি কি গোজামিল দিচ্ছেন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা স্যার, এআইসিপিএ প্রতিষ্ঠানটা কি করে? এআইসিপিএ প্রতিষ্ঠানটা কি করে আমরা এটা আরেকটু পরে পাবো, এখন না স্যার, আমরা প্রতিষ্ঠানগুলো আচ্ছা, একটু পরে কথা বলবো। ঠিক আছে? ফরেনসিক হিসাব ওকে বিজ্ঞান স্যার। কারা করে থাকে? বুঝি নাই। ফরেনসিক হিসাব বিজ্ঞান কারা করে থাকে? দুদক, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশের ক্ষেত্রে ওরাই তো অনুসন্ধান করে। আর ওখানে এই কাজটা যারা করবেন তারা অবশ্যই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন। এখন দুদকে ধরেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নাই, সে কি করবে, সে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সহযোগিতা নিবে। বাংলাদেশে প্রচুর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম আছে, তাদের পরামর্শ নিবে। বুঝছি? জি। ওকে স্যার। তার পরবর্তী পয়েন্ট, হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা। হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা মানে এক ধরনের অসুবিধা, সীমাবদ্ধতা অনেক থাকতে পারে। আমরা এখানে মেজর 3-4টা সীমাবদ্ধতা নিয়ে কথা বলবো যেগুলো পরীক্ষা আসতে পারে। 1 নাম্বার, আর্থিক তথ্যের
গোপনীয়তা রক্ষা করা যায় না। সহজ কথায় বলি, আপনি কোনো কিছু গোপন রাখতে পারবেন না। তো আপনি যদি কোনো কিছু গোপন রাখতে না পারেন, আপনার প্রফিট কত, লস কত সব প্রকাশ করে দিতে হবে। আপনার আর্থিক অবস্থা কেমন সেটা বলে দিতে হবে। তার মানে আপনি গোপন রাখতে পারতেছেন না, এটা একটা হিসাব বিজ্ঞানের অসুবিধা। ক্লিয়ার? স্যার কারণ আমরা একটু আগে বলে আছি, হিসাব বিজ্ঞান কি করে? তথ্য সরবরাহ সরবরাহ করা। সরবরাহ করলে সে কি আর গোপন রাখতে পারবে? না। না, সে পাবলিকলি তথ্য দিয়ে দিবে। আপনি অনেক প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অনলাইনে পাবেন, গুগলে সার্চ করলে পাবেন। তার মানে এই তথ্যগুলো গোপন রাখা যাচ্ছে না। আর এইটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের এক ধরনের অসুবিধা। পারা যাবে? জি স্যার। যাক, জি স্যার। স্যার টিচার দুজন একসাথে পড়াচ্ছে, তাও যদি পড়া না বুঝেন কিছু করার নেই। 2 নাম্বার। আচ্ছা, এখানে একটু বলি, হিসাব বিজ্ঞানে আপনি গোপনীয়তা রক্ষা করতে পারেন না কেন? কারণটা হচ্ছে পূর্ণ প্রকাশ নীতির পূর্ণ কারণে। কোন নীতি? বুঝি নাই, আরেকবার বলবেন? হিসাব বিজ্ঞানে আপনি গোপন রাখতে পারেন না কোন নীতির কারণে? পূর্ণ পূর্ণ প্রকাশ প্রকাশ নীতি পূর্ণ অনুযায়ী। প্রকাশ। পূর্ণ প্রকাশ নীতি বলছে আপনাকে সবকিছু প্রকাশ করে দিতে হবে। প্রকাশ আপনি কোনো কিছু গোপন রাখতে পারবেন না। না। ক্লিয়ার? জি। জি স্যার। ঠিক আছে স্যার, এখানে লেখো, এইটাতে লেখো। ঠিক আছে স্যার। 2 নম্বর। 2 নম্বর হচ্ছে চলতি সম্পদকে কম মূল্যে লিপিবদ্ধ করা হয়। চলতি সম্পদকে কি করা হয়? কম কম মূল্যে মূল্যে হয়। চলতি সম্পদকে কি করা হয়? কোন মূল্যে? মূল্যে। কম মূল্যে। কম মূল্যে কম মূল্যে লিপিবদ্ধ করা হয়। ক্লাস 9 থেকে আপনারা শুনে আসছেন সমাপনী মজুদকে কম মূল্যে লেখা হয়, মনে আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক একইভাবে চলতি সম্পদকে আমরা কম মূল্যে লিখি। চলতি সম্পদ ছাড়া যেমন দেনাদার, যেমন সমাপনী মজুদ। আচ্ছা স্যার, বেনিফিট কি? চলতি সম্পদকে আপনি যত কম মূল্যে লিখবেন, কাগজে কলমে প্রফিটের পরিমাণটা কমে যাবে। প্রফিটের পরিমাণ কমে গেলে আপনি ট্যাক্স কম দিতে হবে। তাহলে চলতি সম্পদকে আপনি চাইলেও তার অরিজিনাল মূল্যে লিখতে পারবেন না। বুঝছি? জি স্যার বুঝছি। জি স্যার। আর এটা রক্ষণশীলতার নীতি। কোন নীতি? রক্ষণশীলতা। রক্ষণশীলতার নীতি। রক্ষণশীলতার নীতি। 3 নম্বর, স্থায়ী সম্পদকে কোন মূল্যে? ক্রয় মূল্যে লিপিবদ্ধ করা হয়। বুদ্ধ করা হয়। আপনি একটা সম্পদ কিনছেন, বাজারে এটার দাম এরপরে চেঞ্জ হয়ে যেতে পারে না? আপনি একটা সম্পদ কিনছেন ধরেন 1 লাখ টাকায়, বাজারে এটার দাম চেঞ্জ হতে পারে না? জি স্যার। কিন্তু আপনি চেঞ্জকৃত জি মূল্যটা স্যার। লিখতে পারবেন না, আপনাকে অলওয়েজ ক্রয় মূল্যেই লিখতে হবে। এই যে আপনি ক্রয় মূল্যেই লিখতে হবে, এটা আমরা নীতিমালা চ্যাপ্টারে পড়ে আসছিলাম। এটা কোন নীতি জানি? ক্রয় মূল্য বা ক্রয় মূল্য নীতি বা ঐতিহাসিক মূল্য নীতি বা ব্যয় নীতি। তাহলে আপনি ক্রয় মূল্যেই লিখতে হবে, দেয়। এটা একটা অসুবিধা। একটা অসুবিধা হচ্ছে। জি স্যার। জি স্যার। 4 নম্বর এন্ড লাস্ট। স্যার একটু কোনো প্রশ্ন আছে? আমরা যে আহ, 2 নম্বরটা একটু বুঝাই দিবেন? স্যার আপনি এত স্লো কেন স্যার? স্যার নেটের সমস্যা স্যার। আপনি সবকিছু 10 মিনিট পরে বুঝলে আপনি দয়া করে রেকর্ড দেখবেন। আমি একটা টপিক শেষ করে যাওয়ার পরে যদি আপনি বলেন স্যার এটা আবার বলেন, খুব বিরক্তিকর ব্যাপার। একটা হচ্ছে সাথে সাথে বলা, একটা হচ্ছে আমি স্যার এটা আবার বুঝিয়ে দেন। ব্যাপারটা কেমন হয়ে গেল না? নেট প্রবলেম যাদের, তারা একটু পরে আবার রেকর্ড ক্লাস দিবেন, তখন বুঝে যাবেন আশা করি। সহজ এটা। স্যার স্থায়ী সম্পত্তি মূল্য করলে এটা আমাদের বুঝি অসুবিধা কেন? বুঝিনি, আবার একটু বলেন। স্থায়ী সম্পদ কি হয়েছে? স্থায়ী সম্পত্তি ক্রয় মূল্যে লিপিবদ্ধ করলে এটা অসুবিধা কেন? অসুবিধা হচ্ছে আপনার স্থায়ী সম্পদের দাম বাজারে চেঞ্জ হতে পারে না। হ্যাঁ পারে। পারে, তাহলে দাম বাড়তেও পারে কমতেও পারে, আপনি কি চেঞ্জটা করতে পারতেছেন? না। না, আলটিমেটলি এটা একটা অসুবিধা না। বুঝছি? জি স্যার।
জি স্যার। আচ্ছা স্যার, ওকে, চলতি বলেন। সম্পদকে কম মূল্যে আমরা যখন লিখি তখন তো আমাদের কর কম দিতে হয়, এটা তো সুবিধা হবে না? হ্যাঁ, কিন্তু এটা তো করের দিক থেকে সুবিধা। অসুবিধা হচ্ছে আপনি সম্পদের প্রকৃত মূল্যটাকে লিখতে পারতেছেন। না স্যার। তো তাহলে এটা তো অসুবিধা। ঠিক আছে। okay. জি স্যার। ওকে, হিসাব তথ্যে মুদ্রাস্ফীতি বিবেচিত হয় না। মানে টাকার মান বাড়লো না কমলো এটা আমাদের জানার বিষয় না। হিসাব তথ্যে মুদ্রাস্ফীতি বিবেচিত হয় না। আমাদের কাজ লেনদেন হলে লিপিবদ্ধ করা। টাকার মান বেড়ে যাক আর কমে যাক এটা আমাদের কাজ না। বুঝছি? জি স্যার। এই 4টা সীমাবদ্ধতা পড়লে মোটামুটি এনাফ। তারপর আসলে আমরা একটু ব্যবহারকারী সম্পর্কে জানবো। কার সম্পর্কে? নীতি বুঝি নাই। স্যার, এটা কোন নীতি? লাস্টেরটা? এটার সাথে কোন নীতি জড়িত না, এটার সাথে একটা নীতি আছে, আমরা নীতিমালা চ্যাপ্টারে কি একটু বলবো। এই একটু প্রথম 3টার জন্য শুধু নীতি পড়েন, এটার জন্য লাগবে না। বুঝছি? এমনি নীতি মাথার প্রতি জায়গা। জি স্যার। জি। তারপরে আসেন পয়েন্টের নাম লিখেন হিসাব তথ্যের ব্যবহারকারী। হিসাব তথ্যের স্যার আমার কাছে যে তথ্য চাইবে তিনিই ব্যবহারকারী। আমার কাছে যে তো যে যে তথ্য তথ্য চাইবে চাবে তিনি ব্যবহারকারী। তিনিই ব্যবহারকারী। আমাদের কাছে তথ্য চাই দুইটা পক্ষ, একটা অভ্যন্তরীণ বা ইন্টারনাল। একটা অভ্যন্তরীণ বা ইন্টারনাল, আরেকটা হচ্ছে বাহ্যিক বা এক্সটার্নাল। ইন্টারনাল বলতে তাকেই বুঝাবে যিনি প্রতিষ্ঠানের ভিতরে থাকবেন। কোথায় থাকবেন? প্রতিষ্ঠানের বাইরে। দূরে এই থাকবে। আরেকটা বলতে বাইরে। কি রে? উনি প্রতিষ্ঠানের কোথায় থাকেন, ভিতরে না বাইরে? ভিতরে। 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 প্রতিষ্ঠানের ভিতরে থাকবেন, প্রথম কথা। প্রতিষ্ঠানের ভিতরে থাকবেন প্রথম কথা। 2 নম্বর হচ্ছে উনি সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করবেন। সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করবেন। 2টা শর্ত। এখন প্রতিষ্ঠানের ভিতরে থেকে আপনি চাইলে এখানে বলতে পারেন বেতনভুক্ত। উনি যদি প্রতিষ্ঠানের বেতনভুক্ত হন এবং প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করেন, তাহলে ওনাকে আপনি অভ্যন্তরীণ বলতে পারবেন। ক্লিয়ার? স্যার, উনি যদি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করেন এবং প্রতিষ্ঠানে বেতনভুক্ত হন তাহলে উনি অভ্যন্তরীণ, অন্যথায় উনি বাহ্যিক। বলেন। স্যার, অভ্যন্তরীণে কি নীতি প্রণয়নটা আসবে? অভ্যন্তরীণ নীতি প্রণয়ন মানে তো সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ করতে আচ্ছা না স্যার। পারলে কেউ কি নীতি প্রণয়ন করতে পারবে? আপনার প্রতিষ্ঠানে তো নিশ্চয়ই বাইরের কেউ এসে নীতি প্রণয়ন করবে না স্যার। না। তার মানে নীতি প্রণয়নে যারা অংশগ্রহণ করে সবাই আসলে অভ্যন্তরীণ। বুঝছি স্যার। অনেকে ক্লিয়ার? সিএ ওকে, বেতন। বুঝি নাই। স্যার, আমি যদি কোনো সিএ কে বেতনভুক্ত ভাবে যদি আমার প্রতিষ্ঠানে রাখি, মানে হিসাবের কাজগুলো করার জন্য, তাহলে উনি কি অভ্যন্তরীণ হবে নাকি বাহ্যিক হবে? এই যে আপনার প্রশ্নের উত্তর, আপনার প্রশ্নের উত্তর এটা। কি লিখছি বলেন? অভ্যন্তরীণ নিরীক্ষক। হ্যাঁ, নরমালি অডিটর বা নিরীক্ষক হচ্ছেন বাহ্যিক ব্যবহারকারী। ওই আপনি যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বললেন, ওনার কাজ হচ্ছে আমাদের হিসাবগুলো নিরীক্ষা করা সরকারের পক্ষে, উনি বাহ্যিক ব্যবহারকারী। যেটা নিরীক্ষক যে শব্দটা আছে এটা বাহ্যিক। কিন্তু আমি যদি বেতন দিয়ে ওনাকে আমার প্রতিষ্ঠানে রাখি, প্রতিষ্ঠানের হিসাবগুলো যাচাই করার জন্য, চেক করার জন্য, আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য, সেটার নাম অভ্যন্তরীণ নিরীক্ষক। এবং উনি সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করবেন এবং উনি বেতনভুক্ত। আলটিমেটলি এটা অভ্যন্তরীণ ব্যবহারকারী। প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তা অভ্যন্তরীণ ব্যবহারকারী। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তো আপনি যাকে ইচ্ছা তাকে রাখেন, উনি অভ্যন্তরীণ। শুধু কথা হচ্ছে যারা কর্মচারী তারা বাহ্যিক। কর্মচারী
তারা বাহ্যিক। বাহ্যিক। দেখেন বাহ্যিক। কর্মচারী কারা যেমন দারোয়ান, কর্মচারী কারা যেমন পিয়ন, ওনারা কিন্তু আপনার প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করবে না। আমি প্রায় সময় একটা কমন উদাহরণ দিই। আপনার পাশে ধরেন একজন কাজের বউ আছে, উনি সকালবেলা আপনাকে থাপড়াই বলতে পারবে কোচিং এ যাও, বলতে না পারবে? উনি কিন্তু আপনার বাসায় থাকে, তাহলে অভ্যন্তরীণ হওয়ার কথা, ঠিক আছে বেতনভুক্ত। উনি কি সিদ্ধান্ত নিতে পারেন আপনার ব্যাপারে? না না। এই জন্য উনি অভ্যন্তরীণ না। উনি বাসায় থাকেন, কারেক্ট, এই জন্য আপনি ওনাকে অর্ধেক অভ্যন্তরীণ বলতে পারেন। কিন্তু আমরা তো বলছি ভাই সিদ্ধান্ত গ্রহণ করতে হইতে হবে। উনি কি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে? উত্তর হচ্ছে না, তাহলে ওনাকে অভ্যন্তরীণ বলা যাবে না। ক্লিয়ার? জি জি স্যার। জি স্যার। তাহলে প্রতিষ্ঠানে যারা অফিসার, কর্মকর্তা, তারা সিদ্ধান্ত নেয়, কিন্তু যারা কর্মচারী তারা সিদ্ধান্ত নেয় না। তাহলে আমরা বলতে পারি কর্মকর্তা। এখন কর্মকর্তা বলতে কিন্তু ম্যানেজার কেউ বোঝায়, হিসাব রক্ষক কেউ বোঝায়, সকল পর্যায়ের কর্মকর্তা। আর এখানে হচ্ছে কর্মচারী। বুঝছি? জি স্যার। জি পরবর্তী ঝামেলা। এখন কর্মকর্তা বললে অনেকে আবার একটু অর্ধেক বুঝেন তো, একটা কমন ওয়ার্ড পরীক্ষায় বেশি আসে কর্মকর্তাদের মধ্যে, সেটা হচ্ছে ব্যবস্থাপক বা ম্যানেজার। প্রতিষ্ঠানের সকল পর্যায়ের ম্যানেজার, অভ্যন্তরীণ। আমরা বলছি ভাই উনি অফিসার হইলেই অভ্যন্তরীণ, মনে থাকবে? জি স্যার। এরপরে আসেন যারা ডিরেক্টর, তাদেরকে একসাথে আমরা বলি বোর্ড অফ ডিরেক্টরস, মানে পরিচালনা পর্ষদ। সকল ধরনের পরিচালক অভ্যন্তরীণ, কিন্তু শেয়ার হোল্ডার বাহ্যিক। শেয়ার হোল্ডার, বাহ্যিক। শেয়ার হোল্ডাররা সিদ্ধান্ত নেন না, শেয়ার হোল্ডাররা তাদের প্রতিনিধি নির্বাচন করছেন যাদের নাম পরিচালক। শেয়ার হোল্ডাররা যাদেরকে নির্বাচিত করেন তাদেরকে পরিচালক বলে। পরিচালকরা অভ্যন্তরীণ, শেয়ার হোল্ডাররা না। একটা কোম্পানিতে শেয়ার হোল্ডার থাকতে পারে 1000, 2000, 1 লাখ, 2 লাখ, তারা অভ্যন্তরীণ না, তারা বাহ্যিক। কিন্তু যারা পরিচালক, নির্বাচিত ব্যক্তি, তাদেরকে আমরা বলি অভ্যন্তরীণ। পারা যাবে? জি স্যার। জি স্যার। সমস্যা কি? সমস্যা নেই। তাহলে সামনে চলে যাও, যাও যাও। হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি তো। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে। স্যার সাধারণ শেয়ার হোল্ডাররা কি অভ্যন্তরীণ হবে না? সাধারণ শেয়ার হোল্ডার কি সিদ্ধান্ত নিবে? একটা কোম্পানিতে শেয়ার হোল্ডার বলতে সাধারণ শেয়ার হোল্ডার কি বুঝে সাধারণত? একটা কোম্পানিতে সাধারণ শেয়ার হোল্ডার থাকে ধরেন 1000 জন। 1000 জনকে আপনি একটা কমিউনিটি সেন্টারেও বসাতে পারবেন সিদ্ধান্ত নেওয়ার জন্য? পসিবল? ঠান্ডা মাথায় চিন্তা করেন না যে আপনার কোম্পানির শেয়ার হোল্ডার 1000 জন, তাদেরকে আপনি ডাকবেন কমিউনিটি সেন্টারে আসলে একটা মিটিং করবো, পসিবল? না বলেন। আপনি তো সিদ্ধান্ত প্রতিদিন নিবেন, তো প্রতিদিন তাদেরকে কমিউনিটি সেন্টারে ডাকবেন? এটাকে আদৌ সম্ভব? না স্যার। না না স্যার। এই জন্যই তাদের মধ্যে একটা বার্ষিক সাধারণ সভা হয়, এজিএম হয়, অ্যানুয়াল জেনারেল মিটিং। সেখানে তারা নির্বাচন করে, নির্বাচনে তারা কিছু লোককে নির্বাচিত করে 1 বছর বা 2 বছরের জন্য। ওই নির্বাচিত ব্যক্তিদেরকে আমরা পরিচালক বলি। নির্বাচিত ব্যক্তিরাই তাদের পক্ষে সিদ্ধান্ত নিবে। ক্লিয়ার? জি জি স্যার। তার মানে জি স্যার স্যার। নির্বাচিত পরিচালক বললে অভ্যন্তরীণ। নির্বাচিত পরিচালক তো জীবনে কখনো দেখি নাই, শুধু পরিচালক দেখছি। আচ্ছা স্যার। জি স্যার। পারা যাবে? আচ্ছা জি স্যার। এরপর স্যার মালিক বাহ্যিক ব্যবহারকারী। মালিক, মালিক কোন ব্যবহারকারী? বাহ্যিক ব্যবহারকারী। মালিক কোন ব্যবহারকারী? বাহ্যিক। বাহ্যিক ব্যবহারকারী। স্যার মালিক বাহ্যিক ব্যবহারকারী কেন, এবার আসুন বলি। দেখেন এখানে আপনারা যারা অভ্যন্তরীণ ভাবতেছেন তাদের ব্যাপারে পরে আসতেছি। মালিক বাহ্যিক ব্যবহারকারী এই জন্য। আচ্ছা, মালিকের কাজ কি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেয়া? হুম। না না স্যার। মালিক মানে কিন্তু এরাই। আমি কিন্তু বলি নাই কোন প্রতিষ্ঠানের মালিক, তার মানে সকল প্রতিষ্ঠানের মালিকদেরকে বোঝাচ্ছে মালিকরা বাহ্যিক ব্যবহারকারী। মালিক সিদ্ধান্ত নেয় না, সিদ্ধান্ত নেওয়ার জন্য তো সে ম্যানেজারকে রাখছে, সে পরিচালককে রাখছে। বুঝছি? জি স্যার। আচ্ছা এবার আসেন, আমার প্রতিষ্ঠানে মালিক আমি কয়জন? একজন। 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 তাই এখানে আমার প্রতিষ্ঠানে আমি মালিক, আমি ম্যানেজার, ব্যাপারটা এরকম না? হ্যাঁ হ্যাঁ স্যার। যেহেতু আমি মালিক আমি ম্যানেজার, তাহলে তার মানে আমার আচরণটা অনেকটা ম্যানেজারের মতো। একে তো আমি মালিক, দ্বিতীয়ত আমার আরেকটা আচরণ কার মতো? ম্যানেজার।
ম্যানেজারের মতো। তার মানে এক মালিকানা কারবারের মালিকের ভূমিকা কয় রকম? দুই দুই রকম রকম দুই দুই রকম রকম এক মালিকানা কারবারের মালিকের ভূমিকা কয় রকম? দুই দুই রকম রকম এই জন্য এক মালিকানা কারবারের মালিকরা মালিক হিসেবে না, ব্যবস্থাপক হিসেবে অভ্যন্তরীণ ব্যবহারকারী। ক্লিয়ার? ইয়েস জি স্যার 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 মালিকরাই তো ম্যানেজার না? না, মালিক তো ম্যানেজার না। মালিক কি ম্যানেজার? কি বলে? মানে মালিক হচ্ছে ম্যানেজার এবং ব্যবস্থা ধীরে বুঝিয়ে এক মালিকানা কারবারে মালিকরা নিজেরাই অনেক সময় সিদ্ধান্ত নেয় না? নেই। জি স্যার সে নিজেই ম্যানেজারের মতো দায়িত্ব পালন করে। এই যে সে নিজেই ম্যানেজারের মতো যখন দায়িত্ব পালন করবে, শুধু তখন তিনি অভ্যন্তরীণ ব্যবহারকারী। ক্লিয়ার? জি স্যার স্যার যদি স্যার এক মালিকের ব্যবসা অনেক বড় হয়, ক্ষেত্রে যদি আমি আলাদা করে একটা ব্যবস্থাপক রাখি তাহলে আমি মালিক হব না? তখন আমি তো অভ্যন্তরীণ ব্যবহারকারী না। তখন আমি কি বলছি আমি বলেন? আমি কিন্তু বাহ্যিক বলছি, এটা নিয়ে একটা প্যাচ বাহ্যিক আছে। আমি প্রথম অ্যান্সার বলছি মালিক বাহ্যিক, কোনো সন্দেহ নেই। আপনাকে পরীক্ষা যদি বলে নিচের কোনটি বাহ্যিক ব্যবহারকারী, মালিক অ্যান্সার। কিন্তু যারা মালিক নিয়ে বিতর্ক করেন, কেন বিতর্ক করেন এই ব্যাখ্যাটা বলতেছিলাম, যে এক মালিকানা কারবার যদি উল্লেখ করে দেয় সেক্ষেত্রে মালিককে অভ্যন্তরীণ বলা যায়। কারণ প্রায় সব এক মালিকানা কারবারেই সবকিছুর সর্বশেষ সিদ্ধান্ত কে নেয়? মালিক নেয়। বুঝতে পারছি? কারণ জি তার স্যার ভূমিকা কয় রকম? দুই দুই রকম রকম দুই রকম। এক, তিনি মালিক হিসেবে ভূমিকা পালন করেন। দুই, তিনি ম্যানেজার হিসেবে ভূমিকা পালন করেন। উনি আসলে ম্যানেজার না, ম্যানেজার হয়তো একজন আছে, কিন্তু তিনি ওই ম্যানেজারও তার উপর ডিপেন্ডেন্ট। এটাই এক ধরনের এক মালিকানা কারবার অসুবিধা। অংশ। বুঝতে পারছি? ইয়েস ইয়েস স্যার স্যার জি স্যার। তাহলে কেউ যদি বলে যে এক মালিকানা কারবারের মালিক তো অভ্যন্তরীণ, তখন বলবেন ইয়েস অভ্যন্তরীণ। কিভাবে? তিনি আসলে মালিক হিসেবে না, ম্যানেজার হিসেবে ম্যানেজার অভ্যন্তরীণ হিসেবে ব্যবহার। এই জন্য আপনাদের এইচএসসি বইগুলো তো সবগুলোতে আলোচনা আছে এক মালিকানা কারবারের মালিকের ভূমিকা কয় রকম? দুই দুই রকম দুই রকম রকম এক কি হিসেবে? মালিক হিসেবে। দুই, ম্যানেজার হিসেবে ম্যানেজার ম্যানেজার হিসেবে। ম্যানেজার হিসেবে। পারবেন? জি স্যার ইয়েস স্যার ইয়েস স্যার জি স্যার। তাহলে স্যার বাকি উদাহরণগুলো আশা করি পারা যাবে। তাহলে আমরা ব্যবহারকারী আশা করি এখানে শেষ করতে পারি। বাকি উদাহরণগুলো পড়বেন, পারবেন। সহজ কথা, প্রতিষ্ঠানের বাইরের সবাই বাহ্যিক। প্রতিষ্ঠানের বাইরের সবে বাহ্যিক। বাহ্যিক স্যার আপনার সাউন্ড আসতেছে না। সাউন্ড চলে ওয়েট ওয়েট গেছে ওয়েট 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 এবার আসতেছে? জি জি স্যার স্যার ওকে, ইয়েস এবার স্যার আসবে। জি স্যার মাইক্রোফোনে সাউন্ড ছিল ওর জন্য। অনেক সময় বলে হিসাব তথ্যের ব্যবহারকারী সম্পর্কে নিচের কোনটি সঠিক। তখন দেখবেন একটা অপশন থাকে যে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। বাবা, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কারা? যেমন বিস্যাক, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ও কি আপনার প্রতিষ্ঠানের অংশ? না না স্যার আলাদা একটা প্রতিষ্ঠান, আপনার প্রতিষ্ঠানের অংশ না তো। আপনি বাইরের পক্ষ, বাইরের পক্ষ মানে বাহ্যিক ব্যবহারকারী। বাহ্যিক। বাহ্যিক জি স্যার ইয়েস স্যার একটু আকল খাটাইয়েন, অপশন গুলো দেখে দেখে একটু আকল খাটাবেন। বুঝতে পেরেছি? আরেকবার একটু বলেন বলেন। নিয়ন্ত্রণ আরেকবার কর্তৃপক্ষ বাহ্যিক ব্যবহারকারী, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বাহ্যিক ব্যবহারকারী। পারা যাবে? জি স্যার ট্রেজারার কথা একটু বলেন। ট্রেজারার মানে তো কোষাধ্যক্ষ। ট্রেজারার কে? ওরে কি আপনি বেতন দিয়ে রাখছেন না? ট্রেজারার কি আপনি বেতন দিয়ে রাখছেন না? কথা বলেন জি না। স্যার জি স্যার প্রশ্ন করে হারাই যান কেন? আপনি স্যার বলছেন ট্রেজারারটা ট্রেজারার আসলে কি? ট্রেজারার কে? একটা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা তো। জি স্যার ট্রেজারারের বাংলা হচ্ছে কোষাধ্যক্ষ, যিনি কোষাগারের দায়িত্বে থাকেন। তো ওনাকে তো আপনি বেতন দিয়েই রাখছেন, তার মানে উনি অফিসার, কর্মকর্তা, উনি অভ্যন্তরীণ ব্যবহারকারী। সিম্পল। কোষাধ্যক্ষ মানে কি হিসাব রক্ষক? কোষাধ্যক্ষ মানে যিনি কোষাগারের দায়িত্বে থাকেন, এই টাকা পয়সার দায়িত্বে যিনি থাকেন। হিসাব রক্ষক কিন্তু টাকা পয়সার দায়িত্বে থাকে না, হিসাব রক্ষক লেনদেনের দায়িত্বে থাকে। ট্যাক্স লাগায়েন না। মানে ক্যাশিয়ার? হিসাব রক্ষক কি করে বলেন? লেনদেন লিপিবদ্ধ হিসাব করেন। হিসাব রাখে লিপিবদ্ধ হিসাব রক্ষক কি করে? লেনদেনের হিসাব রাখে লেনদেন হিসাব রাখে। তো তাহলে কোষাধ্যক্ষ কথাটাকে ভাঙেন না একটু, কি দাঁড়ায়?
মানে যে বলেন, টাকা পয়সার হিসাব রাখে। যে টাকা পয়সা হিসাব রাখে না যে টাকা পয়সার দায়িত্বে থাকে? যার পকেটে টাকা থাকে, সোজা হিসাব। যার পকেটে টাকা থাকে। টাকা থাকে। ক্লিয়ার? জি স্যার। মানে সহজ করে বলি, যার কাছে টাকা পয়সার দায়িত্বটা থাকে তিনি মূলত হিসাব রক্ষক। ট্রেজারার। এই ট্রেজারার, বুঝছি? আচ্ছা আচ্ছা। বুঝছি? জি স্যার। আচ্ছা, ট্রেজারি মানে কি? ট্রেজারি বন্ড যারা কিনে তারা? না না, এ কি বলে, কি বলে, কি বলে, কিরে কিরে কিরে, এই আপনি কি বলেন এগুলো? আপনি কি বললেন এটা আবার? মানে যে ট্রেজারি বন্ড কেন, ওর নাম ট্রেজারার হবে? বুঝিনি। যে ট্রেজারি বন্ড কেন, ওর নাম কেন ট্রেজারার হবে? ট্রেজারি বলতো সরকারি কর্তৃক স্বীকৃত। ট্রেজার ট্রেজারি কারা? বন্ড আলাদা জিনিস, ট্রেজারি বন্ড তো আলাদা জিনিস। আচ্ছা, সহজ করে বলি, একটা প্রতিষ্ঠানে টাকা পয়সার দায়িত্বে থাকতে পারে দুইজন ব্যক্তি, যাদের নাম আপনারা জানেন, যে প্যাস লাগতেছে। একজন হচ্ছেন ট্রেজারার, আরেকজন হচ্ছেন হিসাব রক্ষক। হিসাব রক্ষক। হিসাব রক্ষকের কাজ শুধু হিসাব রাখা। এই হিসাব রক্ষকের উপরে বস হচ্ছেন ট্রেজারার। ক্লিয়ার? জি স্যার। ট্রেজারারের কাছে চাবি থাকে। কি থাকে? আমি থাকি। ও যদি চাবি তালাই না থাকে। খোলে, আপনি টাকা নেবেন কোথেকে? বুঝছি? জি স্যার। তাহলে এবং ট্রেজারের সাথে একটু ট্রেজারি একটু বন্ডের একটু কোনো একটু সম্পর্ক? একটু 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 মেয়ে যাবেন, একটু 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 ট্রেজারারের আরেকটা কাজ হচ্ছে সে বাজেট তৈরি করতে পারে। কি তৈরি করতে পারে? বাজেট তৈরি করতে। বাজেট তৈরি করতে পারে। এটা একটা পার্থক্য বলতে পারেন হিসাব রক্ষকের সাথে। হিসাব রক্ষক বাজেট তৈরি করতে পারে না। বুঝছি? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। অর্থাৎ অর্থাৎ এই মাথাটা খাটাবে কে? ট্রেজারার। আর সারাদিন পরিশ্রম করবে কে? হিসাব রক্ষক। বুঝছি এবার? কিছুটা ক্লিয়ার হয়েছে? অংশীদারি কারবারের মালিক তো হচ্ছে এই অভ্যন্তরীণ মহিলা ব্যবহারকারী। আছেন, আপনার মাইক্রোফোনের ঠিক করেন, আপনার কথা আমি কিচ্ছু বুঝি না। কথাগুলো অনেক কষ্ট করে বুঝতে হচ্ছে আপনার গুলো। বলেন, আবার বলেন। আচ্ছা, স্যার একটু বলতেছি, এবার তো পুরো বেরিয়ে ইয়ারফোন গেছে। ছিল হ্যাঁ, এবার কথাগুলো বলেন। একটু, স্যার ইয়ারফোন ছিল তো কানে, এই জন্য কথাগুলো একটু ভালোভাবে আচ্ছা শোনা বলেন, যাচ্ছিল না। এবার ক্লিয়ার শোনা যাচ্ছে, বলেন। স্যার বলতেছিলাম যে অংশীদারি কারবারের মালিক হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। কারেক্ট। তো কারণ অংশীদারি অংশীদারি, কারবার আমরা আমরা যখন অংশীদারি কারবার ইন্টারে পড়ছি বা এডমিশন টেস্টের জন্য করব, আমরা ওখানে দেখি মালিকরা সরাসরি প্রতিষ্ঠান পরিচালনা করে। দেখছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো মালিক যদি সরাসরি প্রতিষ্ঠান পরিচালনা করে, তার আচরণ কি মালিকের মতো না ম্যানেজারের মতো? ম্যানেজারের মতো। স্যার এই জন্যই তুমি অংশীদারি অভ্যন্তরীণ। কারবার সবাই তো সিদ্ধান্ত নিতে পারে না, অংশীদাররা, সব অংশীদাররা। সবাই পারে, সবাই পারে। অংশীদারি স্যার কারবারের সম্ভাব্য তাহলে সংজ্ঞাই তো বলা আছে, সকলের দ্বারা পরিচালিত। তাইলে এখানে বাহ্যিক ব্যবহারকারীর ভিতরে একটা আছে যে সম্ভাব্য সম্ভাব্য অংশীদার, এটা অংশীদার। কি? হ্যাঁ হ্যাঁ। এই মাইক দিব, ধরে মাইক দিব। কি করতেছেন আর কি বলতেছেন মিলতেছে কথা? আপনি বলতেছেন সম্ভাব্য অংশীদার, কথাটার মানে কি? সম্ভাব্য মানে কি? মানে কি এডমিশন বুঝলাম টেস্ট না। করতে আসলে আমাদের মাথা পুরো একটা জায়গা, আমরা মনে করি আল্লাহ এডমিশন টেস্ট নতুন পড়ালেখা মনে হয়। আমাদের জেনারেল ওয়ার্ড গুলো আমরা কি চিন্তা করতে পারতেছি না, মহাবিপদ। এটা সম্ভাব্য মানে কি? মনে হইতে পারে সামনে হইতে পারে। ভবিষ্যতে হতে হইতে পারে। পারে এবং নাও হইতে পারে। আপনি একজন ব্যক্তির দিকে তাকাইছেন, ধরেন ওর নাম হচ্ছে জনাব এক্স, উনি আপনার প্রতিষ্ঠানের অংশীদার হওয়ার একটা সম্ভাবনা আছে। হইছে এখনো? না। না। কোন মুখে অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে? নিবেন। স্যার স্যার কথা আসতেছে না। স্যার স্যার কথা কথা আসতেছে কাটতেছে। না, স্যার মাঝখানে হুম। কথাটা পুরো একদম শোনা যায় না। আচ্ছা, বললাম যে জনাব এক্স এই ব্যক্তি আপনার প্রতিষ্ঠানের বাইরে দাঁড়িয়ে আছে। আপনি মনে মনে ভাবতেছেন আপনি ওনারে মালিক বানাবেন আপনার প্রতিষ্ঠানের, আনাইছে নাকি? ক্লিয়ার না। স্যার স্যার ক্লিয়ার আপনার Clear না। কথাগুলো বোঝা যাচ্ছে না। ধরেন আপনার প্রতিষ্ঠানের বাইরে একজন লোক দাঁড়ায় আছে, আপনার কাছে মনে হলো ওনারা আপনি আপনার প্রতিষ্ঠানের মালিক বানাবেন, মানে পার্টনার বানাবেন। আচ্ছা, আপনি ওনাকে এখনো পার্টনার বানাইছেন? না। না বানাইছেন কি? না। তাহলে না ওই ব্যক্তি কি আপনার প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে? না। না। উনি এখন ভিতরে না বাইরে আছেন? বাইরে। বাইরে। বাহ্যিক ব্যবহারকারী, সিম্পল জিনিস।
বাংলা জি স্যার ওয়ার্ডটা এখন পড়লে তো স্যার বুঝে যাচ্ছে। সম্ভাব্য ঘটনা এখনো ঘটে ঘটবে, যখন ঘটবে তখন দেখা যাবে। যেমন আরেকটা আছে জি স্যার সম্ভাব্য ক্রেতা, ও আপনার প্রতিষ্ঠানের ক্রেতা। প্রথমত হচ্ছে ও আপনার প্রতিষ্ঠানের ক্রেতা হইলেও বাহ্যিক। আবার সম্ভাব্য ক্রেতা, তাহলে তো এর আগে বাহ্যিক, কারণ ও আপনার প্রতিষ্ঠানে এখনো ক্রেতা না, বাট ক্রেতা হতে পারে। তো হতে পারে, হয় নাই তো, তাহলে হইলেও বাহ্যিক, না হইলেও বাহ্যিক। ক্লিয়ার? জি স্যার। জি ইয়েস স্যার। স্যার। ওকে, তাহলে ব্যবহারকারী শেষ, পারা যাবে। জি স্যার। জি স্যার। আপনারা অভ্যন্তরীণ গুলা ভালো করে পড়বেন, বাকি সব বাহ্যিক। সোজা হিসাব। আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। বলে ফেলেন। স্যার সরকার তো স্যার সিদ্ধান্ত নিতে পারে, স্যার সরকার কেন এই স্যার পিডাবো বাহ্যিক? ধরে, পিডাবো ধরে সরকার আমার অফিসে এসে বসে আছে? কি বলে এগুলা? নো স্যার। সরকার আমার অফিসে এসে বসে আছে যে ফরাদ স্যার আপনি দেখি তো আপনি কি পড়াচ্ছেন, দেখি আপনারা একটু কন্ট্রোল করি, আসে? নো কি স্যার। বলেন এগুলা, কি বলেন? সরকার আপনার প্রতিষ্ঠানে এই যে বেতন, আমি বলছিলাম এটা কে অভ্যন্তরীণ ব্যাপার সিদ্ধান্ত দিলে কি কখনো হতে অংশ হবে? বেতনভুক্ত। সরকার আপনার থেকে বেতন নেয়? না। কমন সেন্স কাজে লাগান না। ট্যাক্স কি বলেন এগুলা? সরকার ট্যাক্স নেয়, ট্যাক্স নেওয়াতে বেতন নেয় এক না তো। দেখছেন আপনাদের জেনারেল সেন্স কাজ করতেছে না, বড় বিপদ। ওই যে সবার মাথায় অ্যাডমিশন টেস্ট, এটা ভাব। যাই হোক স্যার, আর কোনো প্রশ্ন আছে দুর্গতে? না স্যার। নাই। আসেন আমরা এবার লুকা প্যাসিলিউরি নিয়ে একটু ভাবি। আমাদের হিসাব বিজ্ঞানের আব্বা, হিসাব বিজ্ঞানের কে? আব্বা। আব্বা মানে ফাদার অফ অ্যাকাউন্টিং, অথবা আপনি ওনারে বলতেছেন আবার জনক, শুদ্ধ ভাষায় সুন্দর করে। তো হিসাব বিজ্ঞানের জনক বা আব্বা এটা কে? ওনার ভাই, আমরা লুকা যেহেতু প্যাসিওলি। কমার্স পড়তেছি, ওনার পুরো নাম হচ্ছে লুকা বার্টোলোমিও ডি প্যাসিওলি। ওনার তথ্য অনেক জায়গায় অনেক কনফিউজিং তথ্য আছে, সাবধান, একটু সাবধানে পড়বেন। ওনার তথ্যগুলো নিয়ে এক এক জায়গায় এক এক রকম তথ্য আছে, তো মোটামুটি একুরেট তথ্য হচ্ছে এগুলা। ওনার পুরো নাম লুকা বার্টোলোমিও ডি প্যাসিওলি। নাম মুখস্থ হয়েছে? এই যে বলেন তো। লুকা বার্তোলোমিও দি পেসিওলি। হিসাব হিসাব বিজ্ঞানের জনকের পুরো নাম কি? লুকা বার্টোলোমিও লুকা বার্টোলোমিও ডি বার্টোলোমিও ডি প্যাসিওলি। প্যাসিওলি। ডি আমি এবার প্যাসিওলি। কোথায় জানি পাইছিলাম ওনার নামটা আসছিল, ওনার পুরো নামটা আসছিল, মানে এমন তো মনে পড়তেছে না, কোথায় জানি একটা দেখছিলাম, এবার একটা ইয়ার কোশ্চেনে দেখছিলাম আমি। ওইটা আমরা আমাদের বইতে দিই না, কারণ ওটা একটু মানে ব্যতিক্রম একটা ইউনিভার্সিটির প্রশ্ন ছিল, মানে নন ইম্পর্টেন্ট আর কি, এই জন্য মনে দিই না আমি নামটা। মানে ওনার পুরো নামটা আসছিল পরীক্ষায়। তো হিসাব বিজ্ঞানের জনকের নাম তাহলে কি? লুকা লুকা। বার্টোলোমিও ডি প্যাসিওলি। ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। স্যার ওনার জন্ম ইতালিতে। কোথায়? ইতালিতে। ইতালিতে। কত সালে বলতে পারবেন? স্যার 1445 সালে। 1445 সালে। আচ্ছা, এখন এই ব্যক্তি তাহলে জন্ম, আচ্ছা খেয়াল করেন, ওনার জন্ম 1445 সালে ইতালির ভেনিস শহরে। আচ্ছা, এই তথ্য নিয়ে অনেক গন্ডগোল আছে, অনেক কনফিউশন আছে। এডমিশন টেস্টের জন্য আপনারা 1445 শিখবেন, কোন কোন জায়গায় 1447 আছে। লুকা প্যাসিওলির জন্ম মৃত্যুগুলো নিয়ে অনেকগুলো কনফিউশন আছে। এডমিশন টেস্টের জন্য মোটামুটি একুরেট হচ্ছে 1445, এই ব্যাপারে অনেকেই একমত। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে স্যার। স্যার উনি যে এলাকায় জন্মগ্রহণ করছেন, এলাকাটার নাম লাগবে না, আমি একটু বলে আপনারা শোনেন। এটার নাম বর্তমানে আবার চেঞ্জ হয়েছে। উনি ইতালির যে গ্রামে জন্মগ্রহণ করছেন বা যে এরিয়াতে জন্মগ্রহণ করছেন, তার নাম হচ্ছে বর্গো সান্তো সেপলক্রো টাস্কানি। কয়টা ওয়ার্ড বলছি? চারটা। বর্গ এলাকা কিন্তু শান্ত। একটা, বর্গো সান্তো সেপলক্রো টাস্কানি।
নামক স্থানে, যার বর্তমান নাম গুগলে যদি আপনি সার্চ করেন একটা নাম পাবেন, সান স্যাপলক্রো, ইতালিতে। নামটা কি? সান সানটা এটা হচ্ছে ওই বর্গশান্ত স্যাপলক্রো তাস্কানিয়ার সংক্ষিপ্ত নাম এখন বর্তমানে, পরিবর্তিত নাম। বুঝছি? স্যার এই নামটা লাগবে? আরে না, দরকার নেই, হুদাই বললাম আর কি, ভাবতে গেলাম আর কি একটু। আচ্ছা, আমরা হিসাব বিজ্ঞানের আব্বা নিয়ে কথা বলতেছি, আমরা হিসাব বিজ্ঞান করতেছি, যে আব্বারেই না চিনি তাহলে তো বিপদ। আপনি হিসাব বিজ্ঞান পারেন কিন্তু হিসাব বিজ্ঞানের আব্বারে চেনেন না, এটা বিপদ না? মান সম্মানের ব্যাপার। ধরেন অনেক সময় বড় ভাই বড় বোনটা দেখবেন ভাব দেখায়, এই তুমি কি পড়ো? আমি বিবিএ এর প্রিপারেশন নিচ্ছি। তো দেখি বলো তো হিসাব বিজ্ঞানের জনককে? আপনি বললেন লুকা প্যাসিলি, কারণ আপনার ঘুরে এলে তখন আপনি কি করবেন? অথবা ভবিষ্যতে কোথাও ভাইবা দিতে গেছেন, মান সম্মানের ব্যাপার, বললো যে তুমি বিবিএ তে পড়বা, ভালো কথা, তো তুমি হিসাব বিজ্ঞানের জনককে চেনো? আপনি বললেন হ্যাঁ চিনি। কে? লুকা প্যাসিলি। পুরো নাম জানি না, ওনার বাড়ি কই জানি না, সবকিছু যদি জানি না বলেন, স্যাররা বলবে ঠিক আছে আমরাও তোমার নাম্বার সম্পর্কে জানি না, তখন কি করবেন? ঠিক আছে, তাহলে এলাকাটা কি? এলাকাটার নাম ছিল স্যার বর্গ শান্ত স্যাপলক্রো তাস্কানি। আপনি গুগলে গেলে এই নামটা সার্চ করলে দিবেন, ওখানে লেখা আছে ইতিহাসে পেয়ে যাবেন যে স্যান স্যাপলক্রো ফরমালি নোন এজ বর্গ শান্ত স্যাপলক্রো তাস্কানি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আরো অনেকগুলো তথ্য বলতেছি, এগুলো মজার মজার গুলো, পরীক্ষা একটাও কাজে লাগবে না। এই বেচারা অর্থাৎ লুকা প্যাসিওলি, আপনারা মোনালিসার নাম শুনছেন? জি স্যার। ইয়েস ওই যে স্যার। ছবি জি একটা স্যার। হাসে, যে খালি হাসি Yes, থাকে, sir. ওই মোনালিসা যে চিত্রকর্মটা, এই চিত্রকর্মের যিনি চিত্রকর অর্থাৎ যিনি ছবিটা আঁকছেন তার নাম কি? লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা লিওনার্দো ভিঞ্চি। দা ভিঞ্চি। Leonardo da এই Vinci. লিওনার্দো দা ভিঞ্চির ম্যাথের টিচার ছিলেন লুকা প্যাসিওলি। বুঝছি? ইয়েস স্যার। লিওনার্দো দা ভিঞ্চির ম্যাথের শিক্ষক কে? লুকা প্যাসিওলি। লুকা লুকা প্যাসিওলি। প্যাসিওলি। আরেকটা হচ্ছে Luca উনি ওই Pacioli. লুকা প্যাসিওলি লিওনার্দো দা ভিঞ্চির বন্ধুও ছিলেন, তাহলে ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন, শিক্ষকও ছিলেন। মনে থাকবে? ইয়েস স্যার। জি আরেকটা স্যার। মজার তথ্য, আমরা বর্তমানে আমেরিকা চিনি তো, জি জি স্যার। স্যার। আমেরিকা যিনি আবিষ্কার করছেন রাজা ফার্ডিনান্ডের আমলে, মানে তখন ইতালিতে রাজা ফার্ডিনান্ড ছিলেন, আর ওনার ওয়াইফের নামটা ভুলে গেছে, কি যেন একটা ছিল। তো রাজা ফার্ডিনান্ডের আমলে যিনি আমেরিকা আবিষ্কার করছেন, আমেরিকা আবিষ্কার করার জন্য যিনি যে নাবিক এই সমুদ্রে চলে গেছেন, ওনার নাম হচ্ছেন, বলেন তো কি? স্যার আমেরিকা থেকে কে আবিষ্কার করছে? ক্রিস্টোফার কলম্বাস। আলেকজান্ডার। ক্রিস্টোফার কলম্বাস। কলম্বাস। এই ক্রিস্টোফার কলম্বাসের বাড়িও লুকা প্যাসিওলির এলাকায়, অর্থাৎ ইতালিতে। বুঝছি? জি স্যার। ইয়েস স্যার। এবং তারা একই যুগের মানুষ ছিলেন, সমসাময়িক, অর্থাৎ ইতালির তিনজন বিখ্যাত ব্যক্তি লুকা প্যাসিওলি, লিওনার্দো দা ভিঞ্চি এবং ক্রিস্টোফার কলম্বাস, এরা সমসাময়িক মানুষ ছিলেন, তিনজনই ইতালীয়। ক্লিয়ার? জি ইয়েস স্যার। স্যার। জি স্যার। অর্থাৎ লুকা প্যাসিওলির সাথে আরো দুজন বিখ্যাত ব্যক্তির নাম জড়িত, একটা লিওনার্দো দা ভিঞ্চি, একটা ক্রিস্টোফার কলম্বাস। লিওনার্দো দা ভিঞ্চি কে? ওই মোনালিসার চিত্রকর। আর ক্রিস্টোফার কলম্বাস কে? আমেরিকার আবিষ্কারক। পারা যাবে? ইয়েস জি স্যার। স্যার। এগুলো হুদাই বলছি, এগুলো পরীক্ষায় জীবনেও কোনো কাজে আসবে না, আসবে না। এগুলো জেনারেল নলেজ। এরপরে আসেন, এই বেচারা মরে গেছে, উনি যে কবে মরছে এটা নিয়েও হিসাব বিজ্ঞানীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে, উনি কবে মারা গেছেন এই তথ্যটা নিয়ে। তো মোটামুটি একটা তথ্য সম্পর্কে অনেকেই একমত, উনি 1517 সালে মারা গেছেন। কত সালে? 1517 সালে। এডমিশন 1517। টেস্টের জন্য, এডমিশন টেস্টের বইগুলাতে দুইটা সাল পাওয়া যায়, একটা 1514, একটা 1517, তবে এডমিশন টেস্টের জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট 1517। ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। এবার আসেন, তাহলে ওনার জন্ম মৃত্যুটা আমাদের লাগবে, ওনার নামটা জেনে রাখলে ভালো। আমি এটা এডমিশন টেস্টের প্রশ্নটা পাইছিলাম, এই মুহূর্তে একদম একুরেটলি বলতে পারছি না কোন ইউনিভার্সিটি ছিল, বাট গত বছর এটা মানে একটু কম ইম্পর্টেন্ট একটা ইউনিভার্সিটি আসছিল। কারণ হয় না, আমরা যেমন হাজি দানেশ একটা আছে, তারপরে আরেকটা কি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি আছে, এরকম কিছু ইউনিভার্সিটি যেগুলো আমাদের বিবিএ তে এত বেশি আমরা গুরুত্ব দিই না আর কি। সেগুলোর মধ্যে যে কোনো একটা ইউনিভার্সিটি আসছিল গত বছর, লুকা প্যাসিওলির পুরো নামটা। এরপরে আসেন ওনার পেশা, অর্থাৎ উনি কি ছিলেন আসলে, বা উনি কি করতেন। ওনার প্রথম পরিচয়, উনি একজন পাদ্রী ছিলেন। উনি একজন কি ছিলেন? পাদ্রী। লুকা প্যাসিওলি কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী। কোন তো ধর্মাবলম্বী? গণিতবিদ ছিল না?
হ্যাঁ আস্তে, গণিতবিদ কথাটা পরে আসবে। লুকা প্যাসিলি একজন কোন ধর্মাবলম্বী? খ্রিস্টান খ্রিস্টান ধর্মাবলম্বী। ধর্মাবলম্বী। হুম। স্যার কথা বলো বুঝি নাই। নাই। লুকা প্যাসিলি একজন খ্রিস্টান ধর্মাবলম্বী। না বুঝার কি হলো রে বাপ? আপনার আওয়াজ আসতেছে না স্যার। আওয়াজ না আসলে আপনি মিউট করবেন, পরে আওয়াজ যখন করবেন তখন বুঝিয়েন। আচ্ছা, তাহলে লুকা প্যাসিলি কি ধর্মাবলম্বী? খ্রিস্টান ধর্মাবলম্বী। কেন খ্রিস্টান ধর্মাবলম্বী? স্যার আপনার কথা কাটা কাটা আসতেছে। চেষ্টা করেন না, কারণ মিলেনিয়াম জোড়া গড়লিয়ানের বলে যাই, তাহলে জোড়া লাগবে না। আর দু একটা শব্দ যদি না শোনেন পরে রেকর্ড দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, লুকা প্যাসিলি কোন ধর্মাবলম্বী ছিলেন? খ্রিস্টান খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান খ্রিস্টান ধর্মাবলম্বী। খ্রিস্টানদের মধ্যে অনেকগুলা মত আছে, অনেকগুলা মত আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে সেন্ট ফ্রান্সিসের মতাবলম্বী। এই লুকা প্যাসিলি সাহেব ছিলেন সেন্ট ফ্রান্সিসের মতাবলম্বী একজন পাদ্রী। ক্লিয়ার? জি ইয়েস স্যার। স্যার। তো এই যে স্যার সেন্ট ফ্রান্সিসের মতাবলম্বী, এটাও কি আমাদের লাগবে? না, লাগবে না। এতটুকু লাগবে, উনি কি ছিলেন? একজন পাদ্রী ছিলেন। পাদ্রী মানে কি? খ্রিস্টানরা দেখবেন ফাদার বলে, একটা লম্বা জুব্বা পরে থাকে। এখানে আমাদের দুইজন খ্রিস্টান ধর্মাবলম্বী আছেন, তারা বড় মিলাতে পারবেন বা আমাকে আরেকটু তথ্য দিতে পারবেন হয়তো। খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে যেই ধর্মযাজকরা থাকেন বা যারা ধর্ম প্রচারক, তারা দেখবেন একটা বড় চার্চের মধ্যে একটা বড় জুব্বা পরে থাকেন। এইটাই হচ্ছে লুকা প্যাসিলি। ক্লিয়ার? ইয়েস ইয়েস স্যার। 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 তিনি একজন ধর্মযাজক ছিলেন বা পাদ্রী ছিলেন। কোন ধর্মাবলম্বী? খ্রিস্টান ধর্মাবলম্বী। আমরা আমরা ধরেন, আমি জানি না ব্যাপারগুলো বিস্তারিত বলতে চাচ্ছি না, আবার ধর্মীয় ইস্যু চলে আসলে একটা ঝামেলা। আমি জাস্ট পরিচয় দেওয়ার জন্য সহজ করলাম যে আমরা বিভিন্ন ধর্মে যেরকম ধর্ম প্রচারক থাকেন, মানে যেমন ধরেন অনেকটা আমাদের ইসলাম ধর্মের ক্ষেত্রে হুজুর, হুজুরদের মতো আর কি। খ্রিস্টান চার্চে যারা থাকেন তাদেরকে আমরা ধর্মযাজক বা পাদ্রী বলি। এই পাদ্রী ছিলেন একজন লুকা প্যাসিলি। তারপর লুকা প্যাসিলির পরবর্তী পরিচয় হচ্ছে উনি একজন গণিতবিদ ছিলেন। কি ছিলেন? গণিতবিদ। গণিতবিদ। কি ছিলেন? গণিতবিদ। গণিতবিদ। গণিতবিদ ছিলেন। লুকা গণিতবিদ। প্যাসিলি কিন্তু হিসাব বিজ্ঞানী না। লুকা প্যাসিলি কি না? হিসাব গণিতবিদ বিজ্ঞানী না। হিসাব বিজ্ঞানী আবার না। লুকা প্যাসিলি হিসাব বিজ্ঞান নামে কিছু আবিষ্কার করেন নাই। লুকা প্যাসিলি একটা অঙ্কের বই লিখছেন, কাকতালীয় ভাবে ওখান থেকে আমরা হিসাব বিজ্ঞান বানিয়ে ফেলছি। বুঝছি? ইয়েস স্যার। লুকা প্যাসিলি কি বই লিখছেন? অঙ্কের বই। কিসের বই? অঙ্কের বই। অঙ্কের অঙ্কের বই। বই। অঙ্কের বই। তাহলে লুকা প্যাসিলির পেশা বলেন কি কি? পাদ্রী, ধর্ম। পাদ্রী ছিলেন, পাদ্রী, ধর্মযাজক পাদ্রী, ছিলেন, গণিতবিদ। পাদ্রী, গণিতবিদ ধর্মযাজক এবং ছিলেন। গণিতবিদ। 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 ওকে স্যার, এরপরে আসেন। তাহলে ওনার ব্যক্তিগত তথ্য শেষ, ওনার ব্যক্তিগত আর কোনো তথ্য আমাদের লাগবে না। এগুলো ওনার ব্যক্তিগত তথ্য। এবার আছেন ওনাকে আমরা কেন এত গুরুত্ব দিচ্ছি, ওনার আসলে মূল পরিচয়টা কি আমাদের কাছে। উনি একটা বই লিখছেন। উনি একটা কি লিখছেন? বই। উনি একটা কি লিখছেন? বই লিখছেন। কথা বলে না। বই এই বাকি লিখছেন। আছেন আপনারা? বই আপনারা লিখছেন। বাকি আছেন? আমি একই শব্দে এতবার বলতে হচ্ছে কেন? উনি একটা বই বই লিখতেন। লিখছেন যেটাকে আমরা হিসাব বিজ্ঞানের প্রথম গ্রন্থ বলি। কি বলি? প্রথম গ্রন্থ। প্রথম হিসাব বিজ্ঞানের প্রথম 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 গ্রন্থ। গ্রন্থ। প্রথম গ্রন্থ। এই বইটার নাম হচ্ছে সুম্মা দেয়ার। সুম্মা ডি জিওমেট্রি। অ্যারিথমেটিকা। সুম্মা ডি অ্যারিথমেটিকা। অ্যারিথমেটিকা। অ্যারিথমেটিকা বানানটা নিয়ে আমি মাঝে মাঝে একটু কনফিউজ হই। অ্যারিথমেটিকাটা দেখবেন নরমালি ম্যাথমেটিক্সে মেটিক্স শব্দটাতে এ থাকে, কিন্তু এখানে এই জায়গায় আমরা একটু ভুল করতে পারি রিটেনে। তাহলে সুম্মা ডি অ্যারিথমেটিক। অ্যারিথমেটিকা। এরপরে একটা কমা আছে, জিওমেট্রিয়া। শব্দটা কি? জিওমেট্রিয়া। 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 অনেকেই ভুলে এটাকে জিওমেট্রিক কা বলে ফেলেন। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। তাহলে এটা কি জিওমেট্রিয়া না জিওমেট্রিকা? জিওমেট্রিয়া। জিওমেট্রিয়া। জিওমেট্রিয়া, এখানে সি নাই অথবা কে নাই, জিওমেট্রিয়া। সেটা জিওমেট্রিয়া। মনে থাকবে? জি ইয়েস স্যার। স্যার। ইয়েস স্যার। এরপর হচ্ছে প্রপোর্শন। এই জায়গায় কাজ লাগান, আপনারা প্রপোর্শনিয়ান বলে ফেলেন ডাইরেক্ট। সুম্মা প্রপোর্শন। অ্যারিথমেটিকা, জিওমেট্রিয়া, প্রপোর্শনিয়াল।
এক স্যার প্রশ্ন আমার এটা। প্রশ্ন না। আচ্ছা, শুরু। স্যার ঢুকছে প্রপোর্শনালিটা হচ্ছে। আচ্ছা স্যার এত স্যার বলতে কিছু ইজি শোনা হয় যায় তাহলে না। এটা কি কেন? এটা ইতালিয়ান ভাষা, কোন ভাষা? ইতালিয়ান 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 ভাষা। ভাষা। অথবা এটা ল্যাটিন ওয়ার্ড। ল্যাটিন আর ইতালিও একই জিনিস। কি ওয়ার্ড? ল্যাটিন ওয়ার্ড। ল্যাটিন ওয়ার্ড। সো এটা এটি নট এটি। এখানে খেয়াল করেন প্রপোর্শন না, proportion। এরপর আলাদা করে প্রপোর্শনালিটা। প্রপোর্শনালিটা। এর বাইরে যদি কোনো বানান পান সেই বানানগুলো ভুল। সহজ অ্যান্সার। এর বাইরে কোথাও যত বানান পাবেন সেগুলো ভুল। স্যার আপনি এত কনফিডেন্স দেখাচ্ছেন, কাহিনী কি? বাবারে আমার কাহিনীর দরকার নাই। লুকা প্যাসিওলি দিয়ে ইমেজে সার্চ করলে পেয়ে যাবেন ওনার অরিজিনাল বইয়ের কাভারটা। মানে নর্মালি হয় কি এডমিশন টেস্টে তথ্যগত অনেক টানাটানি থাকে। আমি বলছি একরকম, আরেক স্যারে বলবো আরেক রকম, ফেসবুকে যায় পাবেন আরেক রকম, মহাবিপদ। কোথাও কারণ নাম নেওয়ার দরকার নেই। আপনার কাছে গুগল আছে তো, ইয়েস স্যার। গুগলে লুকা প্যাসিওলির বই দিয়ে বাংলায় সার্চ করবেন অথবা ইংরেজিতে সার্চ করবেন বুক অফ লুকা প্যাসিওলি দিলে ইমেজে ক্লিক করবেন, দেখবেন অনেকগুলা ছবি আসবে, ওখানে লুকা প্যাসিওলির অরিজিনাল বইয়ের কাভারটা দেখবেন। বুঝছি? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা স্যার, রিটেনের মধ্যে যদি এখানে এর এর জায়গায় এ ভুলে লিখে দিই তাহলে কি হবে? স্যারেও ভুলে আপনাকে নাম্বার দিবে না, simple। আপনি ভুলে লিখলে স্যাররা কেন আপনাকে মানে ঠিক করে নাম্বার দিবে বলেন তো? আমরা দেখি না লুকা প্যাসিওলি সম্পর্কে, এখানে যেহেতু সুযোগ আছে। এডমিশন টেস্টের ক্ষেত্রে আমাদের লুকা প্যাসিওলির জন্মসাল কত ধরবো? 1445। 1445। 1445। এক্ষেত্রে আবার গুগল টুগলকে ফলো করিয়েন না। গুগলে দেখবেন উইকিপিডিয়াতে একরকম, বিভিন্ন সাইট গুলোতে এক এক জায়গায় একটা রকম। ওনার ছবি কই? ছবি আসতেছে না কেন? দেখেন আলখাল্লা পড়া, কেমন জানি লোকটা, এই দেখছেন? দেখতে একটু ভূত ভূত লাগতেছে না? আহুটের ভূতের মতো। এগুলা কিন্তু ওনার একটা তৈলচিত্র। কি চিত্র? কি চিত্র স্যার? তৈলচিত্র। এগুলাকে তৈলচিত্র বলে, তৈলচিত্র বলে। ওনার অরিজিনাল বইয়ের কাভারটা দাঁড়ান, এখানে পাওয়ার কথা। তৈলচিত্র। তৈলচিত্র মানে কি হাতে আঁকা ছবি? হাতে আঁকা ছবি। ওনার অরিজিনাল বইয়ের কাভারটা কই? কাভারটা একটু লাল কালারের একটা কাভার আছে, সুন্দর সুন্দর, এগুলা একদম পেঁচানো লেখা। বইয়ের নামটা লিখলে ডিরেক্ট চলে আসে ছবিটা। বইয়ের নাম লিখে, হ্যাঁ ভালো কথা বলছেন। আমি চাইছিলাম আর কি ওরা একটু আমাদেরকে বাইর করে দিক, ওরা এআই না। এই যে এটা, বড় হবে ভিউ ইমেজ। এটা ওনার বইয়ের অরিজিনাল ছবি। এই খেয়াল করেন বানানটা নিয়ে যেটা সমস্যা, এটা আমি অনেক জায়গায় বিভিন্ন রকম দেখি। এটা ওনার অরিজিনাল বইয়ের কাভার, দেখা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা একটু খেয়াল করেন, এটা হচ্ছে সুম্মা। ও দেখা যাচ্ছে না তো। সুম্মা ডি অ্যারিথমেটিকা। জিওমেট্রিয়াটা ছোট্ট লেখা, METRIA। প্রপোর্শনের নিচে দেখেন একটা আই আছে, এই যে প্রপোর্শনের লাস্টে, দেখছেন? স্যার বোঝা যাচ্ছে না। বুঝতে যাচ্ছে না? আচ্ছা আমি আর একটু বড় করার চেষ্টা করি, দেখি হয় কিনা। স্যার জিওমেট্রি আলাদা আলাদা। না না না, জিওমেট্রি একশব্দ। এটা ওই একটা স্টাইল করতে গেছে যে বড় করে, দেখেন ওই নামটা কিন্তু 1 2 3 লাইনে শেষ করছে। বুঝছি?
এই দেখেন জি স্যার। প্রপোর্শনই বানান, এটা আই আছে? জি স্যার। হ্যাঁ, ইয়েস স্যার। এটা কি এটি না ইটি? ইটি। ইটি। প্রপোর্শনাল লিটা, লিটা এ, বানানগুলো ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। তোমার অ্যারিথমেটিকা, জিওমেট্রিয়া, ইয়েস স্যার। এড প্রপোর্শনালিটা। তাহলে আপনি খাতায় যে বানানটা লিখছেন এটা আমহরে ঠিক আছে স্যার? আমহরে শুনি আর প্রপোর্শনালিটা এগুলো কি ম্যাথের কোনো পার্ট, মানে হচ্ছে আমি জানি না, এগুলো ল্যাটিন অ্যারিথমেটিক ওয়ার্ড, এগুলোর অর্থ আমি জিওমেট্রিক নিজে এর বুঝি না। ও আমি কোন কথা বলছি আজকে যেহেতু জিজ্ঞেস করছেন, আমি একটু বাইর করবো এআই কে জিজ্ঞেস করবো যে বাবা এগুলো কি, একটু বাংলা অর্থটা বল। এগুলো তো ল্যাটিন ওয়ার্ড, কি ওয়ার্ড? ল্যাটিন ওয়ার্ড। ল্যাটিন এগুলোর ওয়ার্ড। অর্থ আমি নিজেই জানি না। আচ্ছা জেনে জানাবো, যেহেতু প্রশ্ন করছেন জানার চেষ্টা করবো আজকে ইনশাল্লাহ। ভালো প্রশ্ন, না আমার মাথায় কেন আসলো ওনার না এটা চিন্তা করতেছি। এই ডিজাইন তো মেয়েরা খাতায় করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার বইয়ে উনি যে ডিজাইন করছে এই ডিজাইন তো মেয়েরা খাতায়ও করে না। ভেরি গুড। আপনি আর কি কি চিন্তা করতেছেন? আর এবার আসেন, স্যার লুকা এই বইটা, পেসিওলি যা এই লিখছিল বইটা প্রথম প্রকাশিত হয়, প্রথম প্রকাশিত হয় 1494 সালের 10 নভেম্বর ইতালিতে, ইতালীয় বা ল্যাটিন ভাষায়। বুঝছি। জি স্যার। লুকা পেসিওলি জন্মগ্রহণ করছেন কোন দেশে? ইতালিতে। ইতালিতে। কোন শহরে? ভ্যানিস। ভ্যানিস শহরে। কোন শহরে? ভ্যানিস শহরে। পারা যাবে? ইয়েস স্যার। জি স্যার। আর হিসাব বিজ্ঞানের প্রথম গ্রন্থের নাম কি? সুম্মা দি অ্যারিথমেটিক সুম্মা দি এটা প্রথম প্রকাশিত হয় কত সালে? 1494 সালের 10 নভেম্বর। 1494 সালের 10 নভেম্বর। কত তারিখ? 10 নভেম্বর। স্যার এই 10 নভেম্বরকে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস বলে, কারণ এই বই প্রকাশিত হওয়ার মাধ্যমে হিসাব বিজ্ঞানের জন্ম। এই জন্য এই 10 নভেম্বরকে বলা হয় আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস। আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস। প্রতি বছর 10 নভেম্বর আমরা আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস পালন করি, বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে। পারা যাবে? ইয়েস স্যার। এই বই সম্পর্কে আর তথ্য দরকার নাই, তবে এই বইয়ের আরো অনেকগুলো তথ্য আছে। বইটা 5টা খণ্ডে বিভক্ত ছিল, যার তৃতীয় খণ্ডে উনি এই দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন। ঠিক আছে? ইয়েস স্যার। এবং উনি যে 36টা অধ্যায় আলোচনা করছেন দুতরফা দাখিলার উপর, এগুলোকে আমরা বলি ডি কম্পিউটিস এট স্ক্রিপ্টাস। ডি কম্পিউটিস এট স্ক্রিপ্টাস। এগুলা জানার মধ্যে কোনো বাহাদুরি নাই, পরীক্ষায় কোনো কাজে আসবে না। না। খাতায় জানি সেট দূরে কাজে লাগবে। আরো অনেক আলাপ আছে, এগুলা কোনো দরকার নেই, শুধু শুধু শিখেন না। পাবেন? জি স্যার। ইয়েস স্যার। ওকে স্যার। আমি লুকা প্যাসিওলির ইতিহাসে স্যার আমরা আজকে শিখছি হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞান প্রক্রিয়া, হিসাব বিজ্ঞানের প্রধান শাখা, তারপরে বলেন না হিসাব তত্ত্বের হিসাব ব্যবহার, বিজ্ঞানের হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা, এরপরে হিসাব বিজ্ঞানের জনক, হিসাব বিজ্ঞানের প্রথম গ্রন্থ। ঠিক আছে? বিজ্ঞানের তথ্যের ব্যবহারকারী। এটা হিসাব তত্ত্বের ব্যবহার করছি, রাইট। আমরা আজকে এই 6 থেকে 7টা পয়েন্ট ক্লিয়ার করছি। আপনারা বাসায় আপাতত এই 6-7টা পয়েন্ট একটু ভালো করে পড়বেন, এই রিলেটেড এমসিকিউ গুলো সলভ করবেন। আরো কিছু পয়েন্ট বাকি আছে, আমরা আগামী ক্লাসে আলোচনা করব অনলাইনে। আগামী ক্লাসে আলোচনা করব হিসাব বিজ্ঞানের ইতিহাস। হিসাব বিজ্ঞানের ইতিহাসকে কয়েকটা ভাগে ভাগ করে, 4 ভাগে ভাগ করি আমরা। এই ইতিহাসটা আলোচনা করব, দুতরফা দাখিলা পদ্ধতি, হিসাব চক্র। ঠিক আছে? ইয়েস স্যার।